বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জননগরী। লোডশেডিং প্রচণ্ড, ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে, আবারও ফিরছে। তবে আপাতত বিদ্যুৎ নেই চারিপাশে, নেই কোনো প্রকৃতির শীতল হাওয়া, তপ্ত গরম চারিপাশে। অমাবস্যায় ঘন কালো ঘুটঘুটে রাত। সময়টা রাত 10টার কোঠা পেরিয়ে যথারীতি 11টার কাঠায় ঠেকেছে আরও 20 আগে। বর্তমান রাত 11টা 21। একটা মাঝারি সাইজের দোতলা বাড়ির কর্নার রুমে খোলা বারান্দায় স্থির দাঁড়িয়ে আছে জুই। অশান্ত মনে শান্ত দৃষ্টি স্থির প্রশস্ত কালো আকাশে ঝলমলে তারার দিকে। ভাবনা জুড়ে নানান চিন্তা, সেই চিন্তার এক অংশে আয়নের নামটাও আছে। ভাবনায় বিভোর জুইকে চমকে দিতে হঠাৎ আগমন ঘটল মায়ার। চঞ্চল হরিণীর ন্যায় অন্ধকার রুম হাতড়ে এসে ধূপ করে বসলো খোলা বারান্দায় বেতের চেয়ারের উপর। চেয়ারটা খানিকটা নড়ে উঠল শব্দ করে। অন্ধকারে হঠাৎ শব্দে ভয়ে চমকে উঠে জুই। ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকাতেই আবছা আলোয় চোখে পড়ল মায়ের দুষ্টু হাসি রেখা। ভয় পেয়েছিস? মায়ের কথায় হালকা হাসার চেষ্টা করল জুই। বিষণ্ণতায় ঘেরা মন খারাপ ভাব নিয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকায় অন্ধকারময় আকাশের দিকে। মায়ের কথায় ছোট করে উত্তরে বলল, না। নিজের পাশের বেতের চেয়ারটা টেনে মায়া চেয়ারের সাথে চেয়ার লাগিয়ে জুইকে সেখানটায় বসতে ইশারা করে বলে, আয় এইখানটায় বস। মায়ের কথা অনুযায়ী জুই বিনা বাক্যবাহে এসে বসলো মায়ের পাশের চেয়ারটায়। দুজনের স্থির দৃষ্টি খোলা আকাশের উপর। নীরবতা ভেঙে মায়া পুনরায় বলে, কি নিয়ে এত ভাবছিস? কিছু না। আয়ন ভাইকে মনে পড়ছে? না। জুয়ের উত্তরে পুনরায় নীরবতা ছেয়ে যায় চারিপাশে। সেদিন রাতের ঘটনার পর আজ 2 মাসের থেকে অধিক সময় হয়েছে জুয়ের সাথে মায়া ব্রাহ্মণবাড়িয়াতে আছে নিজের পরিবারে। শফিকুল ইসলামের শরীরটা বেশ একটা ভালো যাচ্ছে না, বিধায় মায়া ঢাকা ফিরছে না ইচ্ছাকৃতভাবেই। অবশ্য আরও একটা কারণ আছে জুইকে মানসিকভাবে সাপোর্ট করার জন্য আপাতত মায়া ব্রাহ্মণবাড়িয়াতে থাকা। তবে খানবাড়ির সকলের সাথেই যোগাযোগ হয়, কথা হয় বাবা শফিকুল ইসলামের ফোন দিয়ে। শুধু হৃদের খবরাখবর জানা নেই মায়ার। আজ বিগত 2 মাসের বেশি সময় ধরে হৃদের সাথে মায়ার কথা বা দেখা সাক্ষাৎ নেই। হৃদ ভালো আছে কিনা তাও জানা নেই মায়ার। তবে প্রতি মুহূর্তে খুব জানতে ইচ্ছে হয় মায়ার, তার মিস্টার ভিলেন কেমন আছে, ভালো আছে কিনা। একদিন তো মায়া লাজ লজ্জার মাথাকে হেনা খানকে জিজ্ঞাসা করেই বসেছিল তার মিস্টার ভিলেন কেমন আছে, ভালো আছে কিনা। সেদিন হেনা খান উত্তরে বলেছিল ভালো আছে, ব্যাস এইটুকুই। আর কিছুই মায়া প্রশ্ন করতে পারেনি। আর না হেনা খান আগ বাড়িয়ে হৃদের সম্পর্কে কিছু বলেছিল মায়াকে। অজ্ঞাত মায়া খুব ছটফট করে তার মিস্টার ভিলেনের খবর নিতে। মায়ার ছোট মনে বেশ অভিমান জমা হয়েছে। কেন তার মিস্টার ভিলেন তার খবর নিচ্ছে না, কেন মায়াকে দেখতে আসে না ব্রাহ্মণবাড়িয়াতে। এত কিসের ব্যস্ততা এই লোকটার, তাকে কি একটা বারও মিস করা যায় না? কই মায়া যে বসে সারাদিন লোকটাকে মিস করে বেড়ায়, কষ্ট পায়, সেটা কাকে বলবে সে? মায়ের ছোট মাথায় একটা জিনিস কিছুতেই আসে না, সে কেন এমন পাগল লোককে বসে বসে সারাদিন মিস করে বেড়ায়। তাছাড়া তার মিস্টার ভিলেনের কি আর কোনো কাজ নেই বসে বসে মায়ের ভাবনায় আসা ছাড়া? মায়ের মন খারাপ হয়, ভীষণ মন খারাপ হয়। হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করার মতো মন খারাপ হয়। কিন্তু সে কাঁদবে না, বরং ভীষণ অভিমান করবে তার মিস্টার ভিলেনের সঙ্গে, কথাও বলবে না, ফিরেও তাকাবে না। এমন মন খারাপের অভিমান করবে মায়া। দৃঢ় ভাবনা চিন্তায় মত্ত মায়া অন্ধকারাচ্ছন্ন রুমে গাল ফুলিয়ে তাকিয়ে রইল ঝলমলে তারার দিকে। নিস্তব্ধতা পুনরায় ছেয়ে যায় চারিপাশে। এবার নীরবতা ভাঙল জুই। আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ গলায় বলল জুই, ভাইয়াকে মিস করছিস? মায়ের মন খারাপের কাট কাট উত্তর, না। তোর লটকানো ফেস দেখলে যে কেউ বলে দিবে তুই কতটা শোকাহত স্বামী রহনী, কতটা মিস করছিস ভাইয়াকে। ফিরে যাচ্ছিস না কেন তাহলে ঢাকা? বাবা অসুস্থ, আগে সুস্থ হোক তারপর যাব। জুই দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছোট করে উত্তরে বলল। পুনরায় নিস্তব্ধতায় ছেয়ে যায় চারিপাশে। মায়া খানিকটা নড়ে চড়ে বসে ঘুরে তাকায় জুয়ের দিকে। আবছা আলোয় দেখলো জুয়ের বিষণ্ণতা ফেস্টে। খানিকটা হাঁসফাঁস করে জুইকে কিছু বলার জন্য মায়া নীরবতা কাটিয়ে পুনরায় মুখ খুলল মায়া। জড়তায় বলল মায়া, কিছু প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর দিবি তো জন্য, কিছু লুকাবি না কিন্তু। মায়ার জড়তার কণ্ঠে কান খাড়া হলো জুয়ের। তবে মায়ের দিকে ঘুরে তাকালো না ঠিকই, তারপরেও খানিকটা হলে বুঝতে পারলো আসলে মায়া কি বলতে চায় ওকে। তাই কোনোরূপ ভনিতা না করে সম্মতিতে বলল জুই। বল। মিনমিনি গলায় বলল মায়া। আয়ন ভাইয়াকে পছন্দ করিস? মায়ার হঠাৎ প্রশ্নে খানিকটা কেঁপে উঠল যেন জুই।
বুকের ধুরফুর চিনচিন ব্যথা নিয়ে মায়ের অগোচরে শক্ত করে চেপে ধরল বেতের চেয়ারের হাতল। কম্পিত কণ্ঠে কঠিনতা বজায় রেখে শক্ত গলায় বলল জুই। না। তাহলে তোদের বিয়ের বিষয়টা এখনো পর্যন্ত বাবাকে কেন জানাচ্ছিস না তুই? তোর কি মনে হয় না এখন অন্তত পরিবারের সবাইকে জানানো দরকার তোদের বিয়ের বিষয়টা নিয়ে? বাবা সুস্থ নয় মায়া, অসুস্থ দিয়ে হার্টের সমস্যা ওনার ইদানিং বেশি হচ্ছে, সেটা তুই জানিস। এমন তোর অবস্থায় আমার অনাকাঙ্ক্ষিত বিয়ের বিষয়টা প্রকাশ করলে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস তুই। তাছাড়া তোর বিয়েটাই বাবা আজ পর্যন্ত মেনে নিতে পারেনি, সেখানে তৃতীয়বারের মতো সেই খান বাড়ির সাথে আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটা তিনি সহজে মেনে নিতে পারবেন বলে মনে হচ্ছে তোর? ঝামেলা কতটুকু হবেই বলার বাইরে। এইসব জন্য সময় দরকার, সময় হোক বাবাকে সবটা বলবো আমি। আর কত সময়? তোদের বিয়ের অলরেডি 4 মাস চলে গেছে জুই। বাবার সাথে পরে কথা বললেও অন্তত আয়ন ভাইয়াকে সাথে একবার তোর কথা বলা উচিত। তোরা কি বিয়েটাকে কন্টিনিউ করতে চাইছিস নাকি? মায়াকে শেষ করতে দিল না জুই, তার আগে বলে উঠল সে। প্রশ্নই ওঠে না বিয়েটা কন্টিনিউ করার। এই বিয়েটা আমি চাই না, আর না চাই সম্পর্কটা সারা জীবন বয়ে বেড়াতে। আমি আমার বাবাকে প্রচণ্ড ভালোবাসি ঋতু। আমার জন্য আমার বাবা বিন্দু পরিমাণ কষ্ট পাক সেটা আমি কখনোই চাইবো না। বাবা খানবাড়ির সাথে কোনো সম্পর্ক পছন্দ করে না, তাই আমিও চাই না নতুন কোনো সম্পর্ক করুক তাদের সাথে। আমার যেটা যেভাবে আছে সেভাবেই থাকুক। বিয়েটা আমি ভুলে গেছি অনেক আগে। আমার জীবনে বিয়েটা শুধু কালো অতীত ছাড়া কিচ্ছু নেই, অন্য কিচ্ছু না। আমি আমার জীবনে দ্বিতীয়বারের মতো কখনো মুখোমুখি হতে চাই না সেই বিয়েটার সাথে। তাই বলছি তুইও ভুলে যাই বিয়েটাকে। রাত 1:45। ঘন ঘন দরজার কড়াঘাতে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে জুই। ঘুম ঘুম চোখে দরজার দিকে তাকাতে উচ্চ শব্দ করে চিৎকার চেঁচামেচি শোনা যায় দরজার ওপাশ থেকে রেহানা বেগমের। মধ্যরাতে মায়ের চিৎকার চেঁচামেচি শব্দে ঘাবড়ে যায় জুই। এত রাতে কি হয়েছে বিষয়টা বুঝতে না পেরে পাশে থাকা মায়ার দিকে তাকায়। মায়া উপর হয়ে বালিশে মুখ গুজে বেঘরে ঘুমাচ্ছে। দরজার এতটা উচ্চস্বরে কড়াঘাতের শব্দটাও বিন্দুমাত্র কানে ঢুকছে না মায়ার। জুই আতঙ্কিত ভঙ্গিতে মাকে বেশ কয়েকবার ধাক্কিয়ে জাগ্রত করার চেষ্টা করলো। মায়াকে কিছুতে ঘুম থেকে উঠাতে না পেরে বাধ্য হয়ে জুই একাই ছুটল দরজার দিকে। রুমের লাইট জ্বালিয়ে দরজা খুলতে চোখে পড়ল রেহানা বেগমের কান্না জড়িত লাল হয়ে ফুলে যাওয়া মুখটা। আতঙ্কিত জুই সঙ্গে সঙ্গে রেহানা বেগমকে জাপটে ধরতে তিনি ডুকরে কেঁদে উঠে জুইকে বুকে নিয়ে অস্পষ্ট স্বরে বলতে থাকে, তোদের বাবা হার্ট অ্যাটাক করেছে জুই। আরিফ তোদের বাবাকে গাড়িতে উঠাচ্ছে, তাড়াতাড়ি চল তোরা দুজন, মায়াকে ডাক। তোদের বাবার জ্ঞান ফিরে তোদের দুজনকে পাশে দেখতে চাইবে। চল তাড়াতাড়ি তোরা দুজন আমাদের সাথে। রেহানা বেগমের কথায় আকাশ ভেঙে পড়ল যেন জুয়ের মাথায়। সশব্দে কেঁদে উঠে পরপর ধাক্কিয়ে জাগ্রত করে মায়াকে। মায়াকে শফিকুল ইসলামের কথা জানাতেই হাউমাউ করে কেঁদে উঠে মুহূর্তে। রাতে শফিকুল ইসলাম ভালো ছিলেন, হঠাৎ করে কিভাবে হার্ট অ্যাটাক করলো কেউই বুঝতে পারছেন না বিষয়টি। অক্ষত জুই ও মায়া রেহানা বেগমের পিছু পিছু ছুটে যায় শফিকুল ইসলামের কাছে। অজ্ঞান অবস্থায় শফিকুল ইসলামকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল হসপিটালে ভর্তি করাতে ডক্টর জানায় শফিকুল ইসলামের অবস্থা বেশ ক্রিটিক্যাল। ওনার ব্রাহ্মণবাড়িয়াতে ভালো চিকিৎসা হবে না, তাই ঢাকার একটা হসপিটালে রেফারেন্স করে দেয়। এমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স করে মধ্যরাতেই ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে আরিফ অসুস্থ শফিকুল ইসলামকে নিয়ে। অক্সিজেন মাস্ক লাগিয়ে রেখেছেন শফিকুল ইসলামের মুখে। তার পাশেই বসে আছেন বিধ্বস্ত অবস্থায় রেহানা বেগম, জুই ও মায়া। আরিফ ড্রাইভারের সাথে বসা, উত্তেজিত ভঙ্গিতে বারবার ঘুরে ফিরে বাবাকে দেখছেন আর ফোনে কারোর সাথে হসপিটালে ভর্তি করানোর বিষয়টা আলোচনা করছে। যথারীতি রাত 3:21 পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়ার ডক্টরদের রেফারেন্সে ঢাকা হসপিটালের মধ্যে শফিকুল ইসলামকে নিয়ে। সেখানে পূর্বে থেকেই উপস্থিত ছিল মায়ের বড় বোনের স্বামী শাহিন আহমেদ এবং তার ছোট ভাই শুভ আহমেদ। যথারীতি শফিকুল ইসলামকে কেবিনে শিফট করতেই নার্সরা এগিয়ে আসে সেদিকে এবং এমার্জেন্সি ওয়েতে ডাক্তারও ডাকা হয়। কয়েক মিনিটের মধ্যেই কক্ষে ডাক্তার প্রবেশ করতেই দেখলো ছোটখাটো ভিড় জমানো রোগীর চারিপাশে, তবে সবাই সামনের দিকে ফিরানো। তাই ডক্টর অত্যন্ত গম্ভীরতার সহিত দরজার সামনে থেকে সবার উদ্দেশ্যে সতর্কতা অবলম্বন করে বলে, রোগীর চারপাশে এত ভিড় কেন করেছেন আপনারা? প্লিজ আপনারা সবাই বাইরে যান, রোগীকে স্পেস দিন। কথাগুলো বলতে বলতেই থামে আয়ন। উপস্থিত মায়াসহ পরিবারের সবাই ঘুরে তাকায় আয়নের দিকে। সবাই চমকে উঠে আয়নকে ডক্টরের জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে। পরক্ষণে আরিফের মনে পড়ল আয়ন একজন বিশিষ্ট কার্ডিওলজিস্ট, হার্টের ডাক্তার। পিয়া অসংখ্যবার বলেছিল তাকে। ভাগ্যক্রমে আবারও খানবাড়ির দুয়ারেই আসতে হলো তাদের। আয়ন আজ প্রায় 2 মাস পর মুখোমুখি হলো মায়ার, তাও তার সপরিবারে।
স্তব্ধ নির্বাক আয়ন দরজার সামনে দাঁড়িয়ে থাকতেই উত্তেজিত মায়া দৌড়ে আসে আয়নের সামনে। পুরাতন কথা ভুলে গিয়ে শুধু মাথায় থাকলো আয়ন ভাই একজন ভালো ডক্টর মানুষ, সে মানুষের প্রাণ বাঁচায়। মায়া অসংখ্যবার শুনেছে দেখেছে আয়নকে মানুষের প্রাণ বাঁচাতে। তাহলে আজ আয়নই পারবে তার বাবাকে সুস্থ করতে। সে তো মানুষ বাঁচায় তাহলে। ভয়ার্ত মায়া কান্নায় টইটুম্বর হয়ে অস্থির ভঙ্গিতে আয়নের একটা হাত বিশ্বস্ততার সহিত চেপে ধরে নিজের ছোট দু হাতের মুঠোয় কান্না জড়িত গলায় তৎক্ষণাৎ আওড়ায়। ভাইয়া, আব্বু, আব্বু, আব্বুকে বাঁচান প্লিজ। আব্বু হার্ট অ্যাটাক করেছে। আপনি আব্বুকে বাঁচিয়ে তুলুন না প্লিজ। আমার আব্বু অসুস্থ। প্লিজ ভাইয়া, দেখুন না কি হয়েছে আব্বুর। অশান্ত মনে শান্ত চোখে আয়ন মায়াকে এক পলক দেখে নিল। আজ প্রায় 2 মাস পর মায়ার সঙ্গে তার দেখা। খানবাড়িতে যাওয়া হয় না আয়নের, কারোর সাথে যোগাযোগও করা হয় না। তবে হঠাৎ করে যে এইভাবে মায়ের সাথে আবারও দেখা হয়ে যাবে কখনো ভাবেনি আয়ন। গত 2 মাস নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে মায়ের ভালোবাসার অনুভূতি থেকে। নিজেকে ব্যস্ত রেখেছে কাজের চাপে, শক্ত রাখতে চেয়েছে ভিতর থেকে। কিন্তু আজ হঠাৎ করে মাকে চোখের সামনে বিধ্বস্ত অবস্থায় দেখে যেন আবারও বেহায়া বুকটা জ্বালাতন করছে প্রচণ্ডভাবে। আয়নের বেহায়া চোখে দুটো চাইলেও মায়াকে গভীরভাবে পর্যবেক্ষণ করার, কিন্তু সতর্ক মস্তিষ্কেও টনক নড়ল। বাধা দিল অন্যের বউকে দেখার থেকে। ঘোর প্রতিবাদ করে জানালো, অসাধারণ, এই মেয়েটি তোর না। সে তোকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে আয়ন। এই মেয়ের দিকে ভুলেও তাকাবি না। আয়ন যেন শুনলো তার মস্তিষ্কের কথাগুলো। মায়াকে গভীর চোখে দেখলো না, বরং দৃষ্টি সরিয়ে সামনে তাকালো। চেহারায় ফুটলো প্রফেশনাল গম্ভীর ভাব। গম্ভীর কণ্ঠে বলল, দেখছি আমি, সবাইকে নিয়ে তুমি বাইরে যাও। আয়নের কথা রাখলো মায়া। আয়নকে সুযোগ দিয়ে চলে গেল বাহিরে। মায়া যেতে গোপন দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়ন। এগিয়ে যায় শফিকুল ইসলামের দিকে। চোখের ইশারায় সবাইকে বের হয়ে যেতে বলতে একে একে সবাই চলে যায় কেবিনের বাহিরে। আয়ন পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বস্তির মনোভাবে নিয়ে শফিকুল ইসলামের হাত চেপে ধরে নার্ভস চেক করতেই বেখেয়ালি চোখ যায় এই সামনে। শফিকুল ইসলামের বাম হাত চেপে ধরে তাতে মাথা ঠেকিয়ে বসে থাকা জুয়ের উপর। মেয়েটি থেকে থেকে ফুপিয়ে কেঁদে ওঠার কারণে হালকা শরীর নড়ছে জুয়ের। আয়ন প্রথমে জুইকে চিনতে না পেরে কপাল কুঁচকে বিরক্তির সহিত গম্ভীর মুখে বলে, এক্সকিউজ মি মিস, আপনি বাইরে যান। পেশেন্টের পাশে কান্না কোথা নিষেধ। আয়ন কথাগুলো বলতে বলতে থামলো। ততক্ষণে জুই মাথা তুলে তাকায় আয়নের দিকে। অনেকটা সময় নিয়ে কান্নায় অসম্ভব লাল হয়ে আছে জুইয়ের ফর্সা নাক মুখ। আগোছালোভাবে মুখের চারিপাশটা চুলের গোছা বের হয়ে আছড়ে পড়েছে জুইয়ের মুখে। অসম্ভব মায়াবী দেখালো জুইয়ের কান্নায় লাল হয়ে যাওয়া মুখটা। তবে চমকে উঠে দুজনাই স্থির দৃষ্টিপাত করলো একে অপরের দিকে কয়েক সেকেন্ড। অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ দেখায় অপদস্থ হলো দুজনেই। তবে সেটা জুয়ের চেহারায় প্রকাশ পেল। আয়নের চেহারায় ছিল প্রফেশনাল গম্ভীরতা ভাব। কোনো কিছু বোঝার উপায় নেই আয়নের বাহ্যিক গম্ভীর চেহারা দেখে। তবে আয়ন বুঝল জুয়ের থমথমে দৃষ্টিটা। জুয়ের দৃষ্টি থেকে নিজের দৃষ্টি সরিয়ে পুনরায় নিজের কাছেই মনোযোগী হলো আয়ন। শফিকুল ইসলাম নার্ভ চেক করতে করতে অপর হাতের ঘড়ির দিকে তাকিয়ে আয়ন প্রফেশনাল গম্ভীর কণ্ঠে জুইকে উদ্দেশ্য করে বলল, বাইরে যান আপনি, পেশেন্টের কাছে ভিড় জমানো যাবে না, নিষেধ। আয়নের কথায় বিনা বাক্য ব্যয়ে উঠে দাঁড়ালো জুই। বাবার অসুস্থতার শোকাহত জুই তখনও আয়নকে নিয়ে বিশেষ একটা ভাবতে বসেনি। তবে আয়নকে খেয়াল করেছে। জুই চলে যেতে যেতে পুনরায় ঘুরে তাকায় শফিকুল ইসলামের দিকে। বাবাকে একটা পলক দেখে নিয়ে চোখ আওড়ায় গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকা আয়নের দিকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কেবিন ছেড়ে বাহিরেও চলে যায় জুই। আয়ন এমার্জেন্সি ওয়েতে শফিকুল ইসলামের সকল টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে এবং সকল রিপোর্ট কালেক্ট করে পাঠানো হয় আয়নের কেবিনে। আয়ন মনোযোগ সহকারে রিপোর্টগুলো চেক করেই ডাকলো আরিফকে। আরিফ আয়নের কেবিনের সামনে হাজির হতেই পরপর আসে আরও দুজন পুরুষ, শাহিন ও শুভ। আয়নের অনুমতি স্বরূপ তিনজনায় কেবিনে ঢুকে বসে চেয়ার টেনে। আয়ন অপরিচিত দুজন পুরুষকে এক পলক দেখে নিয়ে চোখ ঘুরিয়ে তাকায় আরিফের দিকে। অত্যন্ত গম্ভীর মুখে রিপোর্টের কাগজগুলো আরিফের দিকে এগিয়ে দিতে দিতে প্রফেশনাল গম্ভীর মুখে বলে উঠল, পেশেন্টের হার্ট 75% ব্লক হয়ে আছে, যার ফলে পেশেন্টের মেজর হার্ট অ্যাটাক করেছে। অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশনে বা মানসিক চাপে এমনটা হয়ে থাকে। পেশেন্টের 75% হার্ট ব্লক, তার মানে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। হয়তো পেশেন্টের কোনো কিছু নিয়ে তীব্র টেনশন করেন ক্রমাগত। আপনার কি পেশেন্টের এই বিষয়টি নিয়ে পূর্ব থেকে অবগত ছিলেন না মিস্টার আরিফ? আয়নের পরপর কথাই বুক কেঁপে উঠে আরিফের। বাবার দুশ্চিন্তা কারণটা অজানা নয় তার। মাকে আর তাকে নিয়ে মূল চিন্তায় কারণ শফিকুল ইসলামের। মাকে জড়িয়ে সম্পর্কটা ভালো যাচ্ছে না বাবা ছেলের মধ্যে। আরিফ ঠিকঠাক কথা বলে না শফিকুল ইসলামের সাথে। মায়াকে কেন খানবাড়িতে পাঠালো এই বিষয়টা নিয়ে।
কিন্তু তার বাবা যে এতটা মানসিকভাবে ভেঙে পড়বে সেটা ভাবেনি আরিফ। নিজের বাবাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখে কষ্টে দলা পাকিয়ে আসছে কান্নাগুলো গলায়। কিন্তু তারপরও দারুণ শক্ত থাকলো উপর দিয়ে আরিফ। স্থির বসে রইল, কঠিনতা বজায় রাখলো মুখশ্রীতে। শক্ত গলায় আয়নের প্রশ্নের উত্তর করে গম্ভীর মুখে বলল, অবগত ছিলাম, তবে এতটা দৃঢ়ভাবে নয় ডক্টর। বিষয়টা অতটা গম্ভীরভাবে ধারণা ছিল না আমাদের। তবে কিছু পারিবারিক সমস্যা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। আমাদের মতামতের অমিল থেকে বিষয়টি আমি গভীরভাবে লক্ষ্য করতে পারিনি এতদিন। কিন্তু আপাতত সবকিছু উদ্ধার নিজের বাবাকে সেফ রাখতে চাই। আপনি চিকিৎসা করুন ডক্টর। যে কোনো কিছু মূল্য হলো বাবাকে হেফাজত করতে চাই। আরিফদের কথায় যথার্থ অর্থ বুঝলো আয়ন। প্রফেশনাল গম্ভীর কণ্ঠে পুনরায় বলল, আপাতত আমরা পেশেন্টকে অবজারভেশনে রেখেছি। আমাদের বাকি ডক্টররা মিলে প্রস্তুতি নিচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যে পেশেন্টের হার্টের অপারেশন করা হবে। আশা করছি ঠিক হয়ে যাবেন। বাকিটা আল্লাহর ইচ্ছে। তবে আপনাদের পেশেন্ট বিষয়ে বেশ সতর্ক অবলম্বন করতে হবে। আমি আপনাদেরকে সতর্কতার সকল বিষয়গুলো পরে বুঝিয়ে বলবো। আপাতত আপনার হসপিটালের সকল ফর্মালিটি ফিল আপ করে আসুন। পেশেন্টকে ওটিতে নিতে হবে। আরিফ আয়নকে সম্মতি জানিয়ে উঠতে উঠতে শাহিন দ্রুততার সঙ্গে নিজের ভাই শুভকে বলে জয়ীদের পাশে থাকতে। তারা হসপিটালে সকল ফর্মালিটি পূরণ করে আসছে। একটু পর কথাগুলো বলতে বলতে তিনজনাই দ্রুত পদে আয়নের কেবিন হতে বেরিয়ে যায়। কিন্তু পেছন থেকে আয়ন কপাল কুঁচকে তাকিয়ে থাকে শুভ নামক ছেলেটির দিকে। আপাতত বুঝতে পারছে না অপরিচিত ছেলে দুটোর সাথে মায়ের পরিবারের সম্পর্কটা কি। ভোর 5:23। উজ্জ্বলময় সকাল চারিপাশে। কালো রাতের আধার কাটিয়ে সকালের মিষ্টি সাদা আলো ছড়িয়ে পড়েছে চারিপাশে ততক্ষণে। কিন্তু আপাতত মায়ের পরিবারের সেদিকে কারো কোনো খেয়াল নেই। বিষণ্ণতা ঘিরে এক একজন ওটির সামনে বসে আছে চিন্তিত ভঙ্গিতে। রেহানা বেগমের মুখ চেপে নিঃশব্দে কাঁদছে। ওনার কোলের উপর মায়া মাথা রেখে ফ্লোরে বিধ্বস্ত অবস্থায় চুপচাপ বসা। কান্না থেমে গেছে কিন্তু থেকে থেকে ফুপিয়ে উঠছে। আর তার ঠিক 2 চেয়ার পরে জুই নিজের 2 হাতে মাথা চেপে ধরে নিচের দিকে ঝুঁকে বসে আছে রানের উপর কনুই ঠেকিয়ে, দৃষ্টি স্থির সাদা ফ্লোরের উপর। তার পাশাপাশি চেয়ারটায় শুভ বসে আছে জুয়ের জন্য কফি হাতে নিয়ে। দৃষ্টি বারবার ঘোরাফেরা করছে জুয়ের উপরে। শাহিন ফোন কানে নিয়ে এক পাশ চলে গেছে, নিজের কান্নারত স্ত্রীকে বারবার সান্ত্বনা দিচ্ছে না শফিকুল ইসলামের অবস্থা বর্ণনা করছে রয়ে শুয়ে। আরিফ ওটির সামনে দাঁড়ানো স্থির অবস্থায়। শফিকুল ইসলামের অপারেশন চলছে, ঘন্টা দেড়েক হতে চলল। ভিতরের অবস্থাটা কারো জানা নেই। হসপিটালেরও ধীরে ধীরে শোরগোল বাড়ছে। সকাল হয়ে আসায় চারিপাশে মানুষের ভিড়ও বাড়ছে হসপিটালের মধ্যে। গুমোট পরিবেশে হঠাৎ করে ওটির দরজা খুলে বের হয় আয়ন। আয়নকে বের হতে দেখে দ্রুত এগিয়ে আসে আরিফ ও শাহিন নিজের স্ত্রীর কল কেটে। অস্থির ভঙ্গিতে দুজনাই শফিকুল ইসলামের অবস্থা জানতে চাইল আয়নের কাছে। আয়ন হাতের সাদা গ্লাভস টেনে খুলতে খুলতে সূক্ষ্ম চোখে চারিপাশের পরিবেশটা পর্যবেক্ষণ করলো একবার। মায়াকে রেহানা বেগমের কোলে লুটিয়ে পড়ে থাকতে দেখে চোখ ঘুরালো জুয়ের দিকে। তখনও জুয়ের পাশে থাকা শুভকে চোখে ভিড়ল না আয়নের। আয়ন পুনরায় চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকায়। জুই মায়ের গরম একই রকম সুতির ড্রেস পরিহিত, পায়েও একই রকম দেখতে বাড়ির জুতা পরে, হাতের চুড়ি থেকে পায়ের পায়েল সহ একই রকম, একই কালার, একই ডিজাইনের পরা, চুলগুলো একই রকম করে হাত খোপায় বাঁধা। দুজনকে দেখতেও একই রকম লাগছে। কতটা আদরি হলে দুই কন্যাকে একই রকম সাজিয়ে রাখে তার পরিবার সেটা বেশ বুঝতে পারল আয়ন। হয়তো মায়া আর খান পরিবারের সম্পর্ককে ঘিরে শফিকুল ইসলামের হঠাৎ হার্ট অ্যাটাকের কারণ। আয়ন মায়ার থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় জুয়ের দিকে তাকায়। কোনো এক মনস্তাত্ত্বিক কারণে জুয়ের সাথে প্রথম থেকেই সম্পর্কটা ভালো নয় তার। ভালো করে লক্ষ্য বা কথা হয়নি জুয়ের সাথে আয়নের, অথচ এই মেয়েটা আয়নের অনাকাঙ্ক্ষিত বউ। আয়নের ভাবনার মাঝে ততক্ষণে আয়নের দৃষ্টিতে পড়ল জুয়ের পাশে শুভকে কফি হাতে। আয়নের হালকা কপাল কুঁচকে আসে বিষয়টা লক্ষ্য করে। তবে সে সেদিকে মনোযোগী হলো না। তাৎক্ষণিক নিজের দৃষ্টি সরিয়ে আরিফের দিকে স্থির করে মুখে মাস্ক টেনে খুলতে খুলতে জানায়, অপারেশন সাকসেসফুল হয়েছে। পেশেন্টকে কিছুক্ষণের মধ্যে কেবিনে দেওয়া হবে। আয়ন কথাগুলো বলতে বলতে একবার চোখ বুলিয়ে দেখে নিল ঝুঁকে থাকা জুইকে। তবে জুইয়ের পাশে শুভর বসে থাকার বিষয়টা বুঝলো না আপাতত আয়ন। জুই একটাবারের জন্য মাথা তুলে আয়নকে দেখল না পর্যন্ত। শক্ত কঠিনভাবে মাথা ঝুঁকে বসে রইল সেইভাবেই। আয়ন নিজের বাক্য শেষ করে পা বাড়ায় নিজের কেবিনের দিকে। যেতে যেতে আবারও কোনো এক মনস্তাত্ত্বিক বিষয় আয়ন চোখ আউড়িয়ে জুইকে দেখে নিল এক পলক। সকাল 9টা। শফিকুল ইসলামকে কেবিনে শিফট করা হয়েছে, ঘন্টা 4 হবে। ততক্ষণে হাজির হয়ে গেছে খানবাড়ির সদস্যরাও।
সবাই নয়, মাত্র 4 জন। হেনা খান, আরাফ খান, মালা ও আসিফ। বাকিরা কেউ আসেনি, আসবেও বা কিভাবে? আয়নের পরিবার সেদিনের ঘটনার পর থেকে খানবাড়ির কারোর সাথে যোগাযোগ রাখে না, এক প্রকার রাগ করে। মেহেরবান স্পষ্ট ভাষায় মা বাবার সঙ্গে রাগারাগি করে স্বামী সন্তান নিয়ে বেরিয়ে গিয়েছিল সেদিনই। আজ অবধি যোগাযোগ করেননি মা বাবার সাথে। এমনকি ফিহাকেও খানবাড়িতে আসতে দেন না মেহেরবান। আর হিনা খানের বড় মেয়ে সাহেবা, তিনি স্বামী সন্তানদের নিয়ে লন্ডনে আছে বর্তমানে। রিদ বাংলাদেশে আছে, তবে আপাতত মায়া থেকে দূরে থাকছে। শফিকুল ইসলামের অবস্থার কথা সকালে আসিফতে জানতে পারল হেনা খান ও আরাফ খান। আয়নের সাথে যেহেতু হেনা খানের যোগাযোগ নেই, তাই আয়ন মায়ার বাবার হার্ট অ্যাটাকের বিষয়টি তাদেরকে জানায়নি। আসিফ কেমন কেমন করে জানলো মায়ার বাবার অসুস্থতার কথাটি। আর বিষয়টি জানতে পেরে সে আরাফ খানকে জানায় এবং সবাইকে নিয়ে ছুটে আসে হসপিটালে শফিকুল ইসলামকে দেখতে। আর এই হসপিটালে আসার পর আবারও জানতে পারলো মায়ার বাবার অপারেশন আয়নই করেছে। আয়ন বর্তমানে হসপিটালে নেই। শফিকুল ইসলাম অপারেশন করেই সে চলে গিয়েছিল নিজের ফ্ল্যাটে। আপাতত তার শিফট শেষ। সেদিনের ঘটনার পর আয়ন নিজের ফ্ল্যাটে একা থাকে। চৌধুরী বাড়িতে যাওয়া হয় না আর তার। বাবা বোনের সাথে টুকটাক কথা হলেও মেহেরবানের সঙ্গে একদমই কথা হয় না আয়নের। এবং নিজেকে সকল প্রকার গুমোট অনুভূতি থেকে বাঁচানোর জন্য স্বেচ্ছায় কাজের চাপ বাড়িয়ে দিয়েছে আয়ন। 24 ঘন্টা থেকে আয়ন দিনরাত 15 ঘন্টায় হসপিটালের কাজে কাটায়। বাকি 9 ঘন্টা ঘুম আর খাওয়া দাওয়া ব্যয় করে। মায়া হেনা খানের কোলে মাথা রেখে বসে আছে কেবিনের ভিতরের ফ্লোরে। জুইও মায়ের মতো একই ভঙ্গিতে রেহানা বেগমের কোলে মাথা রেখে বসা। শফিকুল ইসলামের জ্ঞান ফিরেছিল মাঝে, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই পুনরায় ঘুমিয়ে পড়ে, কারণ ওনাকে ঘুমের কড়া ডোজ দেওয়া হয়েছে। তাই এই মুহূর্তে তিনি ঘুমিয়ে আছে। মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্যে ঘুমটা আপাতত জরুরি। উত্তেজিত পরিবেশটা এখন শীতল হয়ে আছে, কারোর মধ্যে কোনোরূপ উত্তেজনা নেই, তবে গুমোট হয়ে আছে সবাই। আরাফ খান টুকটাক কথা বলছে আরিফ ও শাহিনের সঙ্গে। ভদ্রতার সহিত আরিফও মাথা নাড়িয়ে সকল কথার উত্তর দিচ্ছে আর মাঝে মাঝে চোখ আউড়িয়ে সবাইকে পর্যবেক্ষণ করছে। হেনা খান বিরতিহীন ভাবে মায়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর টুকটাক কথা বলছে, রেহানা বেগমকে স্বাভাবিক রাখছে। শীতল পরিবেশের মধ্যে হঠাৎ প্রবেশ করলো আসিফ। দুজন বডিগার্ড দিয়ে বেশ কিছু খাবার রাখলো কেবিনের এক পাশে। আসিফ সরাসরি ঘুরে তাকালো মায়ের দিকে। মায়াকে হেনা খানের কোলে হেলিয়ে পড়তে দেখে খানিকটা কাচুমাচু করলো আসিফ। চারিপাশে সতর্ক তার দৃষ্টি বুলালো। আপাতত কেউ তার দিকে তাকাচ্ছে না। আরাফ খান এক পলক দেখলেও সেও পুনরায় নিজের কথায় মনোযোগী হয়। আসিফ ইতস্ততা গলা ঝেড়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইলো মায়ার, কিন্তু সফল না হলেও হাল ছাড়ল না আসিফ। অত্যন্ত মিনমিনে স্বরে মায়াকে ডেকে বলে উঠল আসিফ। ভাবি, খাবার খেয়ে নিন। আসিফের কথায় মুহূর্তে চোখ তুলে তাকায় মায়া সেদিকে। মায়া আসিফকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ব্যস্ততায় চোখ বুলিয়ে তাকায় চারিপাশে, হৃদের খোঁজ করে। আজ বিগত মাস ধরে হৃদকে একটু করে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে মায়ের ছোট মন। ছটফট কাতর ভাব চোখে মুখে স্পষ্ট মায়ার। মায়া অস্থিরতার চোখে চারিপাশে বুলিয়ে হৃদকে কোথাও দেখতে না পেয়ে যেন আহত হলো মায়ার কিশোরী ছোট মনটা। আসিফ বাংলাদেশে আছে, তার মানে নিশ্চয়ই তার মিস্টার ভিলেনও বাংলাদেশে আছে। তাহলে কেন একটাবার তার মিস্টার ভিলেন তাকে দেখার জন্য আসছে না হসপিটালে? মায়ার বাবা অসুস্থ সেটা জেনেও কেন দেখা করতে চায় না হৃদ মায়ার সাথে? অভিমানী মায়া ঠোঁট উল্টায় কান্নায়, কান্না ভেজে কণ্ঠে নাকচ স্বরে বলে আসিফকে, খাবো না আমি। প্লিজ ভাবি। না। অবস্থানটা খান বাড়িতেই সবার। সবেমাত্র হেনা খান নিজের সাথে করে মায়া, জুই ও রেহানা বেগমকে নিয়ে এসেছেন অনেকটা জোরপূর্বকই। হসপিটালে শফিকুল ইসলামের পাশে রয়েছে আরিফ ও শাহিন। শুভ ঢাকা নিজেদের ফ্ল্যাটে গেছে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে পুনরায় আসবে হসপিটালে। ততক্ষণে রেহানা বেগমও চলে যাবেন খানবাড়ি থেকে ফ্রেশ হয়ে। তারপর আরিফ শুভকে হসপিটালে শফিকুল ইসলামের কাছে রেখে শাহিনকে নিয়ে যাবে তাদের ফ্ল্যাটে ফ্রেশ হতে। এমনটাই স্থির করে রেখেছে আরিফ। স্থির অনুযায়ী যথারীতি কাজও করা হয়। হেনা খান রেহানা বেগমকে জোরপূর্বক নিজেদের সাথে নিয়ে এসেছেন। শফিকুল ইসলামের চিন্তায় রাত থেকে মায়ার পরিবারের সবাই বিধ্বস্ত অবস্থায় রয়েছে। আপাতত সবার বিশ্রাম দরকার, ফ্রেশ হওয়া দরকার। হেনা খান রেহানা বেগমকে নিচে একটা গেস্ট রুম দেখালো ফ্রেশ হওয়ার জন্য। জুই ক্লান্তিময় ভাব নিয়ে উপরে ফিহার রুমে গেল ফ্রেশ হতে। যেতে যেতে ভাবলো ভাগ্য তাকে আবারও খানবাড়ির দরজায় দাঁড় করালো। আবারও সে একই অনাকাঙ্ক্ষিত মানুষটার সামনে, যাকে জুই ভয়ঙ্কর কালো অতীত ভেবে ভুলে যেতে চেয়েছিল, আজ পুনরায় তার মুখোমুখি দাঁড়াতে হচ্ছে তাকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ক্লান্তিময় দীর্ঘ নিঃশ্বাস ফেলল জুই। কখন এসবের বেড়াজাল থেকে মুক্তি পাবে জানা নেই জুইয়ের। তবে আজ বড্ড ক্লান্ত জুই এসব নিয়ে ভাবতে ভাবতে। আর কত ভাববে? 4 মাস তো হলো। তবে আজ জুই খুব করে চায় এসব থেকে মুক্তি পেতে। আদৌ কখনো সম্ভব কিনা জানে না জুই।
খানবাড়িতে পা রাখতেই মায়া উৎসুক দৃষ্টিতে চারিপাশটা পর্যবেক্ষণ করলো। হৃদকে খোঁজার চেষ্টা করলো। নিস্তব্ধ খানবাড়িতে সার্ভেন্ট আর বডিগার্ড ছাড়া কাউকে চোখে পড়ল না তার। মায়া ছোট অবুঝ মন নিরাশ হলো। হতাশায় এদিক সেদিক উকিঝুঁকি মেরে আরও একবার চোখ ঘোরালো চারিপাশে। অচেতন মন নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতেই মনে হলো মায়ার হৃদের রুমে একবার উকি মেরে আসা দরকার। হৃদ যদি না থাকে তাহলে হৃদ গন্ধটা তো পাবে মায়া। যথারীতি মায়া নিজের রুমে না গিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরল। হৃদের রুমের সামনে এসে কিছুক্ষণ ঘুরঘুর করলো চারিপাশে। ভিতরে ঢুকবে কিনা সেই নিয়ে দ্বিধাবোধ কাজ করলো খানিকটা। আজ 2 মাস পর হৃদকে দেখবে সামনে থেকে। উত্তেজনায় মায়ার ছোট মন ধুকপুক শুরু করলো বেশ। মায়া আরও কিছুক্ষণ নিজের ধুকপুক বুক নিয়ে হৃদের দরজার সামনে ঘুরঘুর করে অবশেষে ঠিক করলো সে হৃদের রুমে ভিতরে যাবে। এবার যাই হোক না কেন, মায়ার ভিলেন স্বামী যদি বকা দেয় তাহলে সেই বকাটা মায়া টুস করে গিলে ফেলবে এবং ঠাস করে স্বামীকে দেখে চলেও আসবে। দাঁড়ানোর দরকার কি মায়ার? যেই ভাবা সেই কাজ মায়ার। হৃদের রুমের দরজা ধাক্কা দিল আস্তে করে। বন্ধ দরজা পেয়ে এবার মায়া দুহাতে বেশ জোর খাটিয়ে ধাক্কা দিতে থাকলো। খটখট শব্দ করলো বেশ উচ্চস্বরে, কিন্তু তারপরে হৃদের রুমের দরজাটা কিছুতেই খুলতে পারল না মায়া। ধাক্কাধাক্কির কারণে মায়ার কপাল বেয়ে ঘাম দরদর করে ছুটল। বোকা মায়ার মাথায় আসতেই দেরি হলো যে হৃদ তো নিজের রুম লক করে বাইরে যায় সবসময়, কারণ হৃদের রুমের অন্য কারো প্রবেশ নিষেধ আছে। সেই সুবাদে মায়াও যেতে পারবে না হৃদের রুমে। তাছাড়া হৃদ যেহেতু বাসায় নেই সেহেতু অবশ্যই হৃদ নিজের রুম লক করেই অফিসে গেছে। হতাশায় মায়া মুহূর্তে ঠোঁট উল্টিয়ে কান্না করে বসে হৃদের রুমের দরজায় কপাল ঠেকিয়ে। প্যাচ প্যাচ করে কিছুক্ষণ কান্না করার মধ্যে দিয়ে হঠাৎ মায়ার চোখ গেল হৃদের দরজার সামনে থাকা ট্যাপ ফোনের মতো টাচ স্ক্রিন লক বুথে। মুহূর্তেই মায়ার চোখ মুখ উজ্জ্বল হলো। কান্না থামিয়ে এগিয়ে আসলো লক বুথের সামনে। হৃদের রুমের দরজা খুলতে গেলে অবশ্যই মায়াকে লক বুথের সঠিক পাসওয়ার্ড দিতে হবে। ভাবুক মায়া কিছুক্ষণ চিন্তা করলো যে হৃদের পাসওয়ার্ড কী হতে পারে। অবশেষে মায়া নিজের ছোট মাথায় হৃদের পাসওয়ার্ড হিসেবে বেশ কয়েকটা কোডও মিলালো। সেই অনুযায়ী ফটফট করে ট্যাপে টাইপ করলো লক বুথের পাসওয়ার্ড হিসেবে, কিন্তু প্রতিবারই ইনকারেক্ট অর্থাৎ ভুল দেখালো মায়ার সেই পাসওয়ার্ডগুলো। কিন্তু মায়া দমে গেল না বিন্দু মাত্র, বরং রয়ে শয়ে পরপর 3 পাসওয়ার্ড দিল। তারপরও প্রতিবারই ইনকারেক্ট মানে ভুল দেখালো মায়ার পাসওয়ার্ড। সাথে রেড সিগন্যাল হিসেবে লক বুথে 1 মিনিট সময় দেখালো। মায়া সময় নিয়ে দাঁড়িয়ে থাকলো 1 মিনিট। লক বুথের 1 মিনিট সময় শেষ হতে মায়া আবারও দ্রুততার সঙ্গে ফটফট করে মন গড়া পাসওয়ার্ড দিল হৃদের রুমের দরজা খোলার জন্য, কিন্তু এবারও বিফল হলো। 3বারই ট্যাপে মায়াকে ইনকারেক্ট ভুল পাসওয়ার্ড দেখালো এবং সেই সাথে এবার মায়াকে রেড সিগন্যাল হিসেবে লক বুথে 5 মিনিট সময় দেখালো নেক্সট বার ট্রাই করার জন্য। চঞ্চল মায়া এবারও দমে যায়নি, বরং ধৈর্য নিয়ে হৃদের দরজার সামনে দাঁড়িয়ে থাকলো। আজ হৃদের দরজা লকের একটা ব্যবস্থা করেই যাবে মায়া, এমনটা মনস্থির করলো সে। তাই সময় নিয়ে এবারও 5 মিনিট দাঁড়িয়ে থাকলো দরজার সামনে। অপেক্ষা করলো লক বুথের সময় শেষ হওয়ার জন্য মায়া। একটা সময়ে ট্যাপের 5 মিনিট সময় শেষ হতে আবারও একই কাজ করলো মায়া। উল্টেপাল্টা পাসওয়ার্ড দিয়ে এবার হৃদের লক বুথের 12টা বাজালো। হৃদের দরজার লক বুথে ট্যাপের মধ্যে রেড সিগন্যাল দিয়ে 12 ঘন্টা সময় দেখালো মায়াকে ভুল পাসওয়ার্ড দেওয়ার জন্য। 12 ঘন্টা আগে দরজা খোলা যাবে না। সেই সাথে রেড সিগন্যাল দিয়ে বুথের ভিতরে প্যাপু করে উচ্চ শব্দে বাজতে শুরু করলো। ভয়ার্ত মায়া হৃদের দরজা লকের 12টা বাজে এক দৌড়ে পালায় নিজের রুমের দিকে, নয়তো নির্ঘাত আজ কারো না কারো হাতে ধরা খেয়ে যাবে। তখন মায়া মিথ্যা বললেও বাঁচতে পারবে না। তাছাড়া সে কি জানে নাকি হৃদের রুমের দরজা লককে নষ্ট করেছে? সে তো সবেমাত্র খানবাড়িতে এসেছে হসপিটাল থেকে। মায়া তো কিছুই জানে না। মায়াকে জিজ্ঞাসা করলে মায়া সাফ সাফ জানিয়ে দিবে সে এসবের কিছুই জানে না। উল্টো বড় গলায় বলবে যে হৃদি ভুল পাসওয়ার্ড নিজেকে লক নষ্ট করে ফেলেছে, হয়তো এখন মনে নেই তার। এতে করে মায়াও বেঁচে যাবে এবং হৃদকেও কৌশলে বুঝাবে যেসব পাসওয়ার্ডযুক্ত দরজা রাখারও দরকার নেই। যথারীতি সকলে খানবাড়িতে দুপুরের খাবারটা খেয়ে নিল। তারপর সবাই মিলে আবারও হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এবার আরাফ খান সাথে যায়নি। তিনি হসপিটাল থেকেই নিজের অফিসে চলে গেছেন সকালে। হেনা খান, মায়া, রেহানা বেগম, জুই ও মালাকে রেখে পুনরায় হসপিটালে চলে আসলো। তার কিছুক্ষণ পরপরই শুভ চলে আসলো হসপিটালে। আরিফ শুভকে নিজের পরিবারের সাথে রেখে শাহিনকে নিয়ে চলে গেল তাদের ফ্ল্যাটে। সে আপাতত খানবাড়িতে যেতে চায় না বলেই শাহিনের ফ্ল্যাটে গেল গোসল করে ফ্রেশ আপ হতে। শফিকুল ইসলামের জ্ঞান ফিরেছিল 2টার দিকে। পুরোপুরি সুস্থ না থাকায় ওনাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে রেখেছেন। আপাতত কথা বলা বন্ধ ওনার, তবে তিনি সজ্ঞানে আছেন, সবকিছু দেখতে শুনতে পারছেন। ওনার কেবিনের মধ্যে হেনা খান, রেহানা বেগম, মায়া, জুই, শুভ সহ সবাই বসে রইল পুরাটা বিকেল। ঘন্টা 2-এর মধ্যে আরিফও হাজির হলো। শাহিন আসবে একেবারে রাত করে। আরিফ সবার সাথে করে বাবার কেবিনের একপাশে বসে রইল গম্ভীর মুখে। তখনও সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি ঘটল আকস্মিকভাবে ফিহার হতভম্ব হয়ে কেবিনের ভিতরে প্রবেশ করাতে।
আরিফ যেন শান্ত ন্যায় অশান্তভাবে নড়েচড়ে উঠল। ফিহার ঘামন্ত ভারত মুখশ্রী এক পলক দেখে মাথা ঝুঁকিয়ে দৃষ্টি ফ্লোরে স্থির করে রাখলো শক্তভাবে। ফিহার হঠাৎ আগমনে চমকে উঠল হেনা খানও। আজ প্রায় 2 মাস পর ফিহার সাথে হসপিটালে দেখা হলো না। সেদিন রাতের ঘটনার পর মেহেরবান সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ফিহাকেও খানবাড়িতে আসতে দেওয়া হয় না। তাহলে আজ মেহেরবান ফিহাকে কিভাবে হসপিটালে আসতে দিল, তাও মায়ার পরিবারের সাথে দেখা করার জন্যে? হেনা খানের ধারালো মাথায় যেন এই বিষয়টি বুঝেও বুঝল না। তবে তিনি উত্তেজিত ভঙ্গিতে কিছু বলবেন তার আগে ফিহার উপর ঝাঁপিয়ে পড়ল মায়া ও জুই একত্রে দুজন। তিনজনই বেশ গভীরভাবে সম্পর্ক রয়েছে একে অপরের সাথে। দীর্ঘ টানাপোড়া 2 মাস অতিবাহিত হলেও তিনজনের সম্পর্কের বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি এবং একাচ্ছিন্নভাবেই তিনজনের মধ্যে যোগাযোগ ছিল। মায়া ও জুই ফিয়ার সঙ্গে যোগাযোগ রাখত। প্রতি রাতেই কথা হতো মায়া ও জুইয়ের শফিকুল ইসলামের ফোন দিয়ে ফিয়ার সঙ্গে। কিন্তু কাল রাতে হঠাৎ করে শফিকুল ইসলামের অসুস্থতার বিষয়টি তাও অজানা তাদের। ফিয়া উত্তেজিত ভঙ্গিতে নিজের দুহাতে মায়া জুইকে জড়িয়ে নিতে নিতে এক পলক কেবিনের চারিপাশে চোখ বুলায়। উপস্থিত সবাইকে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে মুহূর্তে চোখ যায় আরিফের দিকে। আরিফকে মাথা ঝুঁকে বসে থাকতে দেখে ফিয়ার অশান্ত বুক হা হা করে উঠল তৎক্ষণাৎ। কতদিন পর দেখলো আরিফকে নিজের সামনে ফিহা, তাও এতটুকু কাছ থেকে। ফিহার বুক ভারী হয়ে আসে, কান্নার দলা পাকিয়ে গলাতে আটকে যায়। বুকের মধ্যে চলতি কষ্টগুলো ফিহার চোখ ভরে আসলো নোনা জলে। তখনই পাশ থেকে এগিয়ে আসলো হেনা খান। ফিহার মুখোমুখি দাঁড়িয়ে আপেক্ষিক কণ্ঠে প্রশ্ন করলো ফিহাকে তিনি। তুই এখানে? হিনা খানের কথায় চোখ তুলে তাকায় ফিহা সেদিকে। বুক ভারীর কষ্টগুলো ঢোক গিলে নিল নিজের মাঝে। স্বাভাবিক থাকার চেষ্টা করলো, বেশ সফলও হলো। ঠান্ডা গলায় বলল, সবার সাথে দেখা করতে এসেছে নানুমা। তুই জানিস কিভাবে আমরা সবাই হসপিটালে আছি সেটা? অয়ন ভাইয়ার সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল নানু মা। ভাইয়া জানিয়েছে আঙ্কেল অসুস্থতার বিষয়টি আমাকে, তাই ছুটে চলে আসলাম। তোর মা কই? আম্মু বাসায় নেই, বাবার সাথে সিলেট গিয়েছে বাবার বিজনেস ট্রিপে, ফিরতে কয়েকদিন লাগতে পারে। ও, বিষণ্ণতা হেনা খান পুনরায় নিজের জায়গায় গিয়ে বসলো। ফিহা মায়া ও জুইকে নিয়ে কেবিনের এক কোণে পাতা চেয়ারগুলোতে বসলো। বসতে বসতে ফিহা আবারও চোখ আউড়িয়ে তাকালো আরিফের দিকে। আরিফ ফিহার পাশাপাশি থেকেও একটাবারের জন্য চোখ তুলে দেখার চেষ্টা করলো না ফিহাকে, বরং মিনিট দুয়েকের মধ্যে প্রচণ্ড উত্তেজনায় আরিফ কেবিন থেকে বেরিয়ে গেল বুকের চিনচিন অসহ্য ব্যথায়। আরিফের পিছু পিছু শুভ বেরিয়ে গেল, কিন্তু পেছন থেকে রয়ে গেল ফিহার অশ্রুসিক্ত ভেজা টলমলে চোখ দুটো। সারাটা বিকাল পার হলো সবাই হসপিটালের মধ্যে। সন্ধ্যার দিকে আরিফ শুভকে সাথে নিয়ে বাহিরে গেল সবার জন্য নাস্তা আনতে। মায়া হেনা খানের আঁচল ধরে ঘুরঘুর করছে পুরো হসপিটালের মধ্যে। রেহানা বেগম জুইকে নিয়ে কেবিনের সামনে খোলা করিডোরে দাঁড়িয়ে ভিডিও করে কথা বলছেন নিজের বড় মেয়ের সাথে। শফিকুল ইসলাম কেবিনে ঘুমিয়ে থাকায় কেউ বিশেষ একটা লক্ষ্য করেনি সেই বিষয়টি। তবে ফিহা কেবিনের ভিতর এক কোণে একটা চেয়ারে বসা ছিল বিষণ্ণ অবস্থায়। হঠাৎই শফিকুল ইসলামের গোঙানির শব্দে ফিহা মাথা তুলে তাকায় সেদিকে। শফিকুল ইসলামকে নড়াচড়া করতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসলো ফিহা। অসুস্থতার ক্লান্তিময় চোখে শফিকুল ইসলাম ফিহাকে দেখে তৎক্ষণাৎ না চিনলেও কয়েক সেকেন্ডের মধ্যে চিনতে পারল। কারণ লাস্ট টাইম তিনি ফিহাকে দেখেছিল মায়ের অ্যাক্সিডেন্টের সময় এরকম হসপিটালে। তারপর ফিহার সাথে বেশ কয়েকবার ফোনেও কথা হয়েছিল ওনার, জুই ও মায়ার সূত্র ধরে। তাই তিনি অনায়াসেই চিনতে পারল ফিহাকে। ফিহা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শফিকুল ইসলামকে ধরে বেডের সঙ্গে হেলান দিয়ে বসাতে বসাতেই কেবিনের ভিতরে প্রবেশ করলো আরিফ হাতে খাবার নিয়ে। ফিহাকে একা শফিকুল ইসলামকে বসাতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসলো সেও। ততক্ষণে ফিহা শফিকুল ইসলামকে বেডের সঙ্গে হেলান দিয়ে বসিয়ে দিলেন এবং ওনার পিঠের নিচে একটা বালিশও চাপা দিয়ে দিল। অসুস্থ শফিকুল ইসলাম কৃতজ্ঞতা স্বরূপ ফিহার মাথায় হাত রাখতেই ফিহা নিজের মাথাটা আরও ঝুঁকিয়ে দিলেন ওনার দিকে দোয়া করার জন্য। ফিহার এমন কাজে শফিকুল ইসলাম অত্যন্ত সন্তুষ্টের সঙ্গে আলতো হেসে ফিহার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। আরিফ সবটা দেখেও যেন না দেখার মতো করে থাকলো। বাবাকে গম্ভীর মুখে নড়াচড়া করতে নিষেধ করে আরিফ ফিহার দিকে প্যাকেটে মুড়ানো একটা নাস্তার বক্স তুলে দিল না তাকিয়ে। ফিহা অশ্রুসিক্ত ভেজা চোখে আরিফ থেকে নাস্তাটা তুলে নিল চুপচাপ, কোনো রকম প্রতিক্রিয়া জানালো না। যে ভালোবাসার মানুষটা ফিহাকে অসংখ্য বার নিজের হাতে যত্ন করে খাইয়ে দিয়েছে, আজ সেই ভালোবাসার মানুষটা তার সাথে অজানা পথিকের মতো আচরণ করছে। ফিহা ঠোঁট কামড়িয়ে কান্না আটকানোর চেষ্টা করলো। সেদিনের পর থেকে আরিফের সাথে ফিহার কথা হয় না। আরিফ কথা বলে না, ফিহার কল রিসিভ করে না, এক প্রকার দূরে দূরে থাকছে ফিহার থেকে। সে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে রেখেছে আরিফ ফিহার সাথে। ফিহা কাতর দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরিফের মুখশ্রীর দিকে।
যা দেখার চেষ্টা করলো না আরিফ, বরং সে ফিহার সে কাতর দৃষ্টি উপেক্ষা করে আবারও কেবিন থেকে বেরিয়ে যায় গম্ভীর মুখে। প্রেয়সীর কাতর দৃষ্টি আরিফের হৃদয় ভাঙনের কারণ। হ্যাঁ, কষ্ট আরিফ পাচ্ছে, তবে সেটা ফিহার মতো করে প্রকাশ করতে পারছে না। পারার কথাও নয়। ফিহা ছোট, অবুঝ, বাস্তবতা সম্পর্কে ধারণা নেই। কিন্তু আরিফ সে তো ছোট নয়, অবুঝও নয়, বাস্তবতা সম্পর্কে ধারণাও আছে গভীরভাবে। তাহলে সে কিভাবে ফিহার ভালোবাসায় সাড়া দিবে? কিভাবে বুঝাবে ফিহার তার মধ্যে আকাশ সমান পার্থক্যটা? সমাজে উচ্চ স্তর নিচু স্তরের মধ্যে ভালোবাসা হয় না, তাদেরও হবে না। তাছাড়া আরিফ তো ফিয়াকে সাধারণ ঘরের মেয়ে ভেবে ভালোবেসেছিল, কিন্তু ফিয়া তো সাধারণ ঘরের মেয়ে নয়, বরং ধনীর দুলালি। সেখানে আরিফের মতো সাধারণ পরিবারের ছেলেদের ভালোবাসা ঠাঁই হয় না, বরং উঁচু নিচু জাত বেঁধে ভালোবাসাকে ভাগ করে দেওয়া হয়। ফিহার পরিবারও তাই করবে। তারা কখনোই আরিফের মতো সাধারণ ছেলের হাতে ফিয়াকে তুলে দিবে না। উল্টো ঝামেলা সৃষ্টি হবে দুই পরিবারের মধ্যে আবারও। তার বাবা আবারও কষ্ট পাবেন, যেটা আরিফ কখনোই চায় না। এমনিতেই প্রথম থেকে শফিকুল ইসলাম খান বাড়ির সাথে সম্পর্ক জড়িয়ে কষ্ট পাচ্ছে। দ্বিতীয়বারের মতো করে সে কিভাবে কষ্ট দিবে বাবাকে? কিভাবে বলবে যে তারও খানবাড়ির সম্পর্কের মেয়েকেই পছন্দ, ভালোবাসে খানবাড়ির মেয়েকে, বউ করতে চায় সেই বাড়ির মেয়েকেই? তাছাড়া ফিহা এখন হয়তো আরিফের ভালোবাসায় আছে, আবেগে আছে, তাই জেদ ধরে আরিফকে ভালোবাসতে চাইছে। হয়তো জেদ ধরে সে বিয়েটাও করে নিল আরিফকে, কিন্তু তারপর তারপর কি হবে? মানাতে পারবে ফিহা আরিফদের ছোট ঘরে নিজেকে? নিজের বিলাসবহুল জীবন ছেড়ে পারবে কি ফিহা আরিফকে নিয়ে আরিফের ছোট্ট সংসারে সুখী হতে? নিজেকে গুছিয়ে নিতে পারবে এই স্বল্পতায়? পারবে না, কখনোই পারবে না ফিহা সেটা করতে। হ্যাঁ, হয়তো ফিহা নিজের আবেগে প্রথম প্রথম আরিফকে ভালোবাসে সংসার করতে চাইবে, কিন্তু যখন দেখবে আরিফ তাকে তার মতো করে বিলাসবহুল জীবন দিতে পারছে না, তখনই আরিফের প্রতি ফিহার সকল ভালোবাসা চলে যাবে। আরিফকে ছেড়ে, আরিফের ভালোবাসা ছেড়ে, আরিফের সংসার ছেড়ে ফিহার চলে যেতে 2 মিনিটও ভাববে না। তখন আরিফ বেঁচে থেকেও হাজার মরার সামিল হয়ে যাবে, বুক ফাটা কষ্টে ধুকে ধুকে মরবে সারা জীবন। তার চেয়ে বরং সে আগে থেকেই সরে যাওয়া ভালো। এখানে কষ্টটা আরিফ সামাল দিতে পারবে, কিন্তু পরবর্তী কষ্টটা মরা ছাড়া উপায় থাকবে না তার। সে বাস্তবভিত্তিক মানুষ, অবাস্তব কাজ তার সাথে যায় না। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো খানবাড়ির মানুষেরা মায়াকে নিজের বউ করেছে তাদের স্বেচ্ছায়। এতে করে খানবাড়ির কেউই তো আর তাদের মতো করে সাধারণ জীবন চলতে হচ্ছে না, কারণ মায়া তাদের বাড়িতে থাকছে না। কিন্তু আরিফ ফিয়াকে বিয়ে করলে ফিয়াকেও আরিফের সাথে তার সাধারণ জীবনে বাঁচতে হবে, যেটা খান পরিবারের কেউ মেনে নিবে না ইহকালে। তাই অযথা আবেগ না বাড়ানোটাই শ্রেয় মনে হলো আরিফের কাছে। আরিফের অবহেলায় হয়তো ফিহা 2 দিন কাঁদবে, তবে এই সময়ের সাথে সাথে ফিহাও ভুলে যাবে আরিফকে। নতুন করে নিজের জীবনও গুছিয়ে নিতে পারবে আরিফকে ভুলে ফিহা। আয়ন আসলো সন্ধ্যা 6টা করে। অন্যদিন আরও আগে আসলেও আজ একটু দেরি করে রয়ে আসছে হসপিটালে। তার মূল কারণ হলো মায়া। আয়ন মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসতে চায় একটু দেরিতে আসা তার, যাতে করে মায়াকে দেখে অস্থির না হয়, কষ্টগুলোকে সামলাতে পারে। আয়ন নিজের দায়িত্বভার মাথায় রেখে এসে নিজের লিস্টে করা রোগীদের চেক লাগলো গম্ভীর মুখে। ওয়ার্ডে ওয়ার্ডে রোগী দেখলো। আর যেহেতু আয়ন নিজের কেবিনে বসে সিরিয়ালের রোগী দেখাটা ছিল না, তাই হাতে সময়ও থাকলো বেশ। কারণ সপ্তাহে 3 দিন আয়ন নিজের কেবিনে বসে রুগী দেখে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। তারপর একেবারে নাইট শিফট করে সকালে নিজেদের ফ্ল্যাটে ফিরে যায়। আর যেহেতু রুগী দেখার তাগিদ ছিল না, তাই সময় নিয়ে রয়ে এসেছিল হসপিটালে। আয়ন লিস্ট অনুযায়ী একে একে প্রতিটা ওয়ার্ডে রুগীকে পর্যবেক্ষণ করে নিল, এবং সেই লিস্ট অনুযায়ী আয়ন শফিকুল ইসলামের কেবিনের দিকে যেতে চাইল। গম্ভীর মুখে হসপিটালের করিডোর ধরে ঢুকতেই চোখে পড়ল জুইকে। রেহানা বেগমের সঙ্গে দাঁড়িয়ে আছে সাদা একটা 3 পিস পরে। তবে জুইয়ের গায়ে যে মায়ের জামা জড়ানো তাও বেশ বুঝতে পারল আয়ন। আয়নের দৃষ্টি ঘুরল জুইয়ের হাস্যোজ্জ্বল মুখটার দিকে। জুইয়ের হাসি খুশি মুখটা দেখে যেন আয়ন বক্ষস্থলে চিনচিন ব্যথাটা তীব্র প্রহর করল। এই হাসিটা দীর্ঘ চেনা পরিচিত আয়নের। এই হাসিতেই তো শত মরণ মরেছিল আয়ন। আজও মরছে নীরবে, পুড়ছে দহনের আগুনে। আর কতটা বা পূর্বে তাও জানা নেই আয়নের। তবে আয়নের মুক্তি চাই এই গুমোট অসহ্য অনুভূতি থেকে। আদৌ মুক্তি পাবে কিনা তাও জানা নেই তার। আয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলে জুয়ের থেকে নিজের দৃষ্টি সরিয়ে এগিয়ে যায় নিজের কেবিনের দিকে। আয়ন চলে যেতেই আয়নের চলে যাওয়া দিকে চোখ তুলে তাকায় জুই। এতক্ষণ যাবৎ জুইও লক্ষ্য করছিল আয়নের উপস্থিতিটা, তার তীক্ষ্ণ দৃষ্টিটাও। তবে সেটা কোনোভাবেই বুঝতে দেয়নি আয়নকে জুই।
অজানাভাবে থেকে যাতে আয়ন বুঝতে না পারে। দুজনের লুকোচুরি খেলায় কে কতটা কার থেকে এগিয়ে তা জানা নেই কারোই। তবে দুজনের ভিতরে মধ্যকার থাকা পবিত্র বন্ধনের টানটা থেকেই গেল নীরবে। যথারীতি আয়ন নিজের শিফটের সকল রোগীকে তদারকি করে আসলো শফিকুল ইসলামের কেবিনে। রিপোর্টগুলো চেক করে একে একে কুশলাদি বিনিময় করলো শফিকুল ইসলামের সঙ্গে। সেই সাথে আয়ন দক্ষতার সঙ্গে সবকিছু চেক করেও নিল এক পলকে। আয়নের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে হেনা খান। উসকুস করতে করতে তিনি আপাতত আয়নের সঙ্গে কথা বলতে চান। হয়তো আয়ন বিষয়টা বুঝতে পারছে, তাই সে নিজের কাজ করতে করতে হেনা খানের উদ্দেশ্যে বলে, আমার কেবিনে অপেক্ষা করো নানুমা, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। আয়নের কথায় তিনি যেন ভরসা পেলেন। কথা না বাড়িয়ে চলে গেলেন আয়নের কেবিনে। আয়ন আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শফিকুল ইসলামের সাথে নম্র গলায় কথা বললেন। কিছু মেডিসিনও সাজেস্ট করলো ওনার উদ্দেশ্যে। নার্সকে ওষুধগুলো বুঝিয়ে দিয়ে শফিকুল ইসলাম থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল নিজের কেবিনের দিকে আয়ন। আয়ন গম্ভীর মুখে নিজের কেবিনে ঢুকতেই জড় প্রশ্নের মুখোমুখি হতে হয় হেনা খানের কাছে। তিনি বললেন, এখনো রেগে আছিস আমার ওপর আয়ান? হাতের স্টেথোস্কোপটা টেবিলের উপর রাখতে রাখতে ছোট করে বলল আয়ন। না, তাহলে যোগাযোগ কেন করিস না আমাদের সাথে তুই? তোর মাও আমাদের সাথে সকল রকম যোগাযোগ বিচ্ছেদ করে রেখেছে। ফিহাকে পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে দিচ্ছে না। তোরা সবাই আমাদেরকে দোষী কেন মানছিস? যা হয়েছে সবটার পেছনে কি সত্যি আমাদের দোষ ছিল আয়ান? হৃদের মনে হেনা খানের কথায় শেষ করতে দিল না আয়ন। তার আগেই গম্ভীর মুখে বাধা দিয়ে বলল, অনেক আগেই আমি সবটা ভুলে গেছি নানুমা। আমার মানসিক স্পেস দরকার ছিল, যেটা আমি নিয়েছি সবার থেকে। আপাতত আমি কাউকে দোষ দিচ্ছি না। দোষারোপ করে আমি কিছুই ফিরে পাবো না। আমি বাস্তবতাকে মেনে নিয়েছি, তোমরা মেনে নাও। চিন্তা করো না, আমি তোমাদের সাথে যোগাযোগ রাখবো। আম্মুও একটু সময় দাও, তিনিও সময় নিয়ে ধীরে ধীরে সহজ হয়ে আসবে তোমাদের সাথে। হয়তো একটু সময় লাগবে, বাকিটা সময়ের উপর ছেড়ে দেন নানুমা। আয়নের কথায় প্রশান্তির ঢেউ খেলে যায় হেনা খানের মনে। দীর্ঘ 2 মাস ধরে ওনার মনে অপরাধ বোধতা কাজ করছিল আয়নের জন্য। কষ্টও পাচ্ছিলেন তিনি, কিন্তু হেনা খানের কাছে করার মতো কিছুই ছিল না। কারণ যদি বিষয়টা একপাক্ষিক হতো বা হৃদ শুধু মায়াকে পছন্দ করত এমনটা হতো, তাহলেও তিনি হৃদের সাথে কথা বলতো মায়াকে নিয়ে। কিন্তু বিষয়টা এমন নয়। হৃদ মায়া দুজনকে গভীরভাবে পছন্দ করে, ভালোবাসে। সেখানে তিনি কিভাবে আয়নের জন্য কথা বলবে, আর কার সাথেই বা বলবে? তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আয়নও বিবাহিত, জুই আয়নের বউ। তাহলে সেখানে মায়ার জন্যে কথা বলাটাও পাপ ছাড়া অন্য কিছু না। তাই এই মুহূর্তে তিনি অত্যন্ত খুশি হলো আয়নের কথায়। তবে জুইয়ের বিষয়েও তিনি কথা বলতে চান আয়নের সাথে। জুইকে ওনারও বেশ পছন্দ। যেহেতু বিয়েটা হয়েই গিয়েছে, তাহলে অন্তত একটাবার হলেও ভেবে দেখা উচিত আয়নের এই বিয়েটা নিয়ে, তিনি মনে করেন। মনস্তাত্ত্বিক বিষয়ে হেনা খান ইতস্ততা বোধ করলো। নিজের মধ্যে জড়তা নিয়ে রয়ে তিনি পুনরায় আয়নকে বলল, আমি কিছু বললে তুই শুনবি আয়ান? বলো। না মানে, তোর জুইকে কেমন লাগে? হেনা খানের কথায় চমকে উঠে আয়ন। সচকিত চোখ তুলে তাকালো হেনা খানের দিকে। কপাল কুঁচকে বলে, মানে? আয়নের পাল্টা প্রশ্ন খানিকটা হাঁসফাঁস করলো হেনা খান। ইতস্ততা জড়িয়ে পুনরায় বলল, মেয়েটা বেশ মিষ্টি, অনেকটা মায়ার মতোই দেখতে। তবে মায়ার মতো অতটাও অবুঝ নয়, বেশ বুঝদার। আমি লক্ষ্য করেছি, ছোট হলেও পরিস্থিতি বেশ মানিয়ে চলতে পারে। তোদের বিয়ের বিষয়টা এখনও নিজের পরিবারকে জানায়নি। বাবার অসুস্থতার কথা চিন্তা করে মায়া আমাকে আজ বলেছে এই বিষয়টা। তাছাড়া জুইকে আমাদের আরও আগেই থেকেই পছন্দ ছিল। ভেবেছিলাম তোর সাথে মায়ার বিয়েটা দিতে, হৃদের জন্য জুইকে ঘরে তুলব। কিন্তু পরিস্থিতি উল্টো হলো। তুই কি কিছু ভেবেছিস জুইকে নিয়ে? না মানে সম্পর্কটা কি আগাবি আবার সামনে জুইয়ের সাথে? কথাটা বলবো জুইয়ের পরিবারের সাথে? হেনা খানের সম্পূর্ণ কথাগুলো গম্ভীর মুখেই শুনল আয়ন। তৎক্ষণাৎ কিছু বলল না হেনা খানকে, তবে কয়েক সেকেন্ড নীরব থেকে হঠাৎ গম্ভীর মুখে বলে উঠল সে, আমি সম্পর্কটা নিয়ে আপাতত কিছুই চিন্তা করিনি নানুমা। যদি কিছু চিন্তা করিও, তবে সেটা নাই আসবে আমার মন থেকে। আমি জুইয়ের সাথে কোনো রকম সম্পর্কে জড়াতে ইচ্ছুক নই। আমি প্রফেশনালি ডিভোর্স পাঠাবো জুইয়ের জন্য। ইতিমধ্যে আমার উকিলের সঙ্গে কথা হয়েছে এই বিষয়ে। আশা করছি তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছো নানুমা। আমি এই অনাকাঙ্ক্ষিত বিয়েটা মানি না, আর না মানতে চাই। আমাকে আপাতত আমার মতো থাকতে দাও প্লিজ নানুমা। রাত 11টা ছুঁই। ইতিমধ্যে আরাফ খানও এসেছে হসপিটালে। আপাতত শফিকুল ইসলামের কেবিনে বসে আছে সবার সঙ্গে। টুকটাক সবার সঙ্গে কথাও বলছে।
আরিফের কাজের সূত্রে চট্টগ্রাম থেকে ফোন আসায় নিজের ম্যানেজারের সাথে কথা বলতে কেবিন হতে বেরিয়ে যায় এবং হসপিটালের করিডোর ধরে নীরব পরিবেশে গিয়ে দাঁড়ায়। আপাতত এই দিকটায় তেমন কেউ আসে না। চারিপাশে রেলিং দেওয়া বারান্দার মতো করে অন্ধকারময় পরিবেশ। আরিফ কথা বলতে বলতে সেদিকটায় গিয়ে দাঁড়ালো। অত্যন্ত মনোযোগ সহকারে কথা বলার সময় হঠাৎ কেউ একজন তাকে পিছন থেকে জাপটে ধরে পিঠে কপাল টেকে ডুকরে কেঁদে ওঠে। স্তব্ধ আরিফ মুহূর্তেই সমস্ত কাহা কাঁপিয়ে কেঁপে উঠল। সাথে কেঁপে কেঁপে উঠল আরিফের কানে ধরে রাখা ফোনের হাতটি। কথা বলতে কষ্ট হলো, তার বুকে চিনচিন ব্যথায় গলা ধরে আসলো আরিফের। তাই বাধ্য হয়ে অসম্পূর্ণ রাখলো ফোনের কথাগুলো। ছোট করে ম্যানেজারকে বলল, আপনাকে পরে ফোন দিচ্ছি আশিক সাহেব। আরিফ কলকেটের সামনের দিকে ঘুরতেই ফিহা আরিফকে সামনে থেকে জাপটে জড়িয়ে ধরে মুহূর্তেই। আরিফ 2 কদম পিছালো ফিহাকে নিয়ে। দেয়ালের সঙ্গে তার পিঠ ঠেকে যেতে আরিফের প্রশস্ত বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল ফিহা। অস্পষ্ট স্বরে আওড়ালো, আমার কষ্ট হচ্ছে আরিফ, ভীষণ কষ্ট হচ্ছে। আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। হয় আমাকে নিজের সাথে মেরে ফেলো, নয়তো আমাকে গ্রহণ করো। তবু আমাকে দূরে সরিয়ে রেখো না। আমার এই দূরত্ব সহ্য হচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে। আমি তোমার ভালোবাসায় অভ্যস্ত আরিফ, তাহলে কেন এতটা অবহেলা করছো আমায়? আমার অপরাধ। আমি খানবাড়ির সম্পর্কদর। আর এর জন্য তুমি আমার সত্যিকারের ভালোবাসাটাকে মিথ্যা বানাতে পারো না আরিফ। প্লিজ আরিফ, আমাকে বিয়ে করে নাও। আমাকে আর দূরে সরিয়ে রেখো না। আমি মরে যাচ্ছি তুমি ছাড়া। প্লিজ আমাকে অবহেলা করো না। আরিফ ঠোঁট কামড়ে নিজের অনুভূতিগুলো দমিয়ে রাখলো নিজের মাঝে। বুকের তীব্র ব্যথাটা এবার মাথা চারা দিয়ে উঠেছে। কষ্টগুলো ক্ষতবিক্ষত করছে প্রেয়সীকে হারানোর ভয়টা। প্রিয়া শুধু খান পরিবারের সদস্য, এই একটা সমস্যা নয়, সমস্যা অসংখ্য। প্রিয়ার পরিবার নিজের বিলাসবহুল জীবন ছেড়ে ফিয়াকে আরিফের মতো সাধারণ ছেলের হাতে তুলে দেবে না। তাছাড়া ফিয়াও আরিফদের সাদামাটা জীবনের সাথে গুছিয়ে চলতে পারবে না। দামি গাড়ি বাড়ির কিছুই নেই আরিফের। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না বড়লোক ঘরের মেয়েদের, তাই ফিয়ারও চলবে না। তাছাড়া আরিফ নিজের বাবাকে কোন মুখে বলবে তার ফিয়াকে পছন্দ, ভালোবাসে একে অপরকে? ফিয়াকে টেনে নিজের থেকে দূরে সরাতে চাইলো আরিফ, কিন্তু পারল না, বরং ফিয়া আরও শক্ত করে জাপটে ধরলো আরিফকে নিজের সাথে। অজ্ঞাত আরিফ ঠাই জায়গায় দাঁড়িয়ে থেকে বলে, সময়ের সাথে সাথে সবাই সবটা পারে প্রিয়, তুমিও পারবে দেখিও। আমার প্রতি তোমার আবেগ ভালোবাসা সবকিছু কয়েকদিন পর শেষ হয়ে যাবে। হ্যাঁ, হয়তো এখন কষ্ট হচ্ছে তোমার, কিন্তু জীবনের একটা সময় গিয়ে তুমি আমাকে ধন্যবাদ জানাবে তোমার জীবন থেকে চলে যাওয়ার জন্য। মিলিয়ে প্রিয় তুমি। ডুকরে কেঁদে উঠে ফিহা আরিফের গলায় মুখ গুজায়। নিজের ঠোঁট আরিফের কণ্ঠনালীতে ছুঁয়ে কান্না জড়িত গলায় বলে ওঠে, কেন এমন করছো আমার সাথে? তুমি আমাকে চিনো না। কখনো কোনো পরিস্থিতিতে তোমার সামান্য কথাও অমান্য করিনি আমি। তাহলে আজ কেন তুমি আমার ভালোবাসাকে মোহ বা খানবাড়ির সম্পর্কে দোহাই দিয়ে অবহেলা করছো? আমি মরে গেলে তুমি বিশ্বাস করবে যে আমি কতটা ভালোবাসি তোমাকে? আমি জীবিত থাকতে কি কখনোই পাবো না আরিফ? চারপাশে এত চাপ আমি আর নিতে পারছি না। প্লিজ আরিফ, তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো তোমার সাথে। আমার এই বিশাল বহুল জীবন দম বন্ধ হয়ে আসছে তুমিহীনা। আমি মরে যাব। ফিয়া থামে নয়, তাকে থামতে হয় এক প্রকার বাধ্য হয়ে। কারণ ততক্ষণে ফিহা ওষ্ঠদয়ে আটকা পড়ে আরিফের ঠোঁটের ভাঁজে। অশান্ত হরিণী মুহূর্তেই শান্ত হলো। অন্ধকারময় বারান্দায় ফিহা আরিফকে নিয়ে দেয়ালের সাথে মিশে গিয়ে নিজের দুহাতে আরিফের পিঠে শার্ট আঁকড়ে ধরলো শক্ত করে। ফিহা আবেশে চোখ বন্ধ করতে মিনিট 2 পর আরিফ ছেড়ে দিল ফিহার নরম ওষ্ঠধয়। অতি সন্তর্পণে ফিহার দুগাল আঁকড়ে ধরল আরিফ। গভীরভাবে ফিহার অশ্রুসিক্ত বন্ধ দু চোখের পাতায় আরিফ ভেজা ঠোঁটে পরপর চুমু খেলো শব্দ করে। এক হাতে ফিহা কোমর জড়িয়ে ধরে ফিয়াকে আরও কাছে টানলো আরিফ। ফিয়ার গলায় নিজের মুখ গুজিয়ে দীর্ঘ নিঃশ্বাস টানলো নিজের মাঝে। তারপরে হুট করে এলোমেলো ঠোঁট ছোঁয়াতে লাগলো ফিহার গলায় আরিফ। ফিহা তরতর করে কেঁপে উঠে আরিফের শার্টের কলার চেপে ধরতে ভেজা কণ্ঠে মুখ খুলল আরিফ। মরার কথা না প্রিয়, আমি তোমাকে পাই বা না পাই, তারপরে তোমাকে বাঁচতে হবে প্রিয়। আমার ভাগের সুখটা তোমাকে দিয়ে হলো তোমাকে সুখী হতে হবে প্রিয়। আমি তোমাকে বিলাসবহুল জীবন দিতে পারবো না, আর না নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে চাইতে। তোমার পরিবারও আমার মতো সাধারণ একটা ছেলেকে ওনাদের মেয়ে জামাই করতে চাইবে না প্রিয়। মানুষ বোঝার ক্ষমতা আমার আছে, আর সে অভিজ্ঞতা থেকে বলছি, তোমার কষ্ট আর বাড়িও না। আমাকে বোঝার চেষ্টা করো।
তোমার মার কথাগুলো মেনে নাও। তিনি আমাদের সম্পর্কটা নাকচ করেছে, সেটা হয়তো তিনি ভেবে চিন্তে করেছে। তুমি তোমার মার কথা মেনে নিয়ে বিয়ে করে ফেলো প্রিয়। আমার পর তোমার জন্য শুভ নয়, আমি তোমার জন্য উপযুক্ত পাত্র নয় প্রিয়। আরিফের ভালোবাসায় এতক্ষণ যাবৎ প্রিয়া শান্ত থাকলেও পুনরায় অশান্ত হয়ে ওঠে তার কথায়। আরিফের বাহুতে নিজের শরীর ছেড়ে দিতেই তৎক্ষণাৎ প্রিয়াকে শক্ত করে আঁকড়ে ধরল আরিফ নিজের মাঝে। ডুকরে কেঁদে উঠে ফিহা বলে, আমার দীর্ঘ ৩ বছরের ভালোবাসা তুমি, এই কিশোর থেকে যৌবনে আসার দীর্ঘ সাধনা তুমি। আমার জীবনের প্রথম পুরুষ তুমি, তুমিহীনা মৃত্যু আপন। তারপরও অন্য পুরুষ নয়। আমার বিলাসবহুল জীবন চাই না আরিফ। আমার তোমাকে চাই, তোমার সাথে ছোট সংসার বাঁধতে চাই। ফিহার ছেড়ে দেওয়া শরীরটাকে আরিফ নিজের মাঝে আঁকড়ে নিয়ে আবারও ফিহার গলায় নিজের মুখ ডুবায়। পুনরায় আরিফ এলোমেলো চুমু খেলো তৃষ্ণার্তের মতো। গলা থেকে মুখ উঠে আবারও ফিহার ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট রাখলো সে। দীর্ঘ সময় নিয়ে চুমুও খেলো একে অপরকে। কপালে কপাল ঠেকিয়ে বড় বড় নিঃশ্বাস টানলো দুজনাই। নিঃশ্বাসের ঘনত্ব গুছিয়ে মুখ খুলল আরিফ। গম্ভীর কণ্ঠে বলে উঠল ফিহাকে, আমি কালকে বলবো প্রিয়, আমার যে তোমাকে চাই, কার কাছে আবদার করবো তোমার মতো করে। তোমাকে আমার কাছে নিয়ে আসলে আমাদের এলোমেলো সম্পর্কগুলো আরো এলোমেলো হয়ে যাবে প্রিয়। সবার চোখে সারা জীবনের মতো অপরাধী হয়ে থাকবো আমরা দুজনেই। তখন পারবে কি অপরাধী হয়ে বেঁচে থাকতে? কষ্ট হবে না তোমার, আমার হবে তোমার কষ্টে। তাই আমি তোমাকে কারো চোখে অপরাধী করে রাখতে চাই না প্রিয়। আমার দূরে থাকাতেই তো তোমার সর্বোত্তম সুখ হবে। দুজনার নিঃশ্বাসের ঘনত্ব গুছিয়ে আরো ঘনিষ্ঠ হলো ফিহা। বুঝতে পারলো আরিফের মন নরম হয়ে এসেছে ফিহার জন্যে। তাই নিজে থেকে আরিফের দু গাল আঁকড়ে ধরে দুপা উঁচু করে আরিফের ললাটে দীর্ঘ সময় নিয়ে নিজের ঠোঁট চেপে রাখলো। দু চোখের পাতায় গালে পরপর ঠোঁট বুলালো মিষ্টি আদুরে ফিহা। খানিকটা লজ্জায় ফিহা দুহাতে আরিফের গলা জড়িয়ে ধরে তৎক্ষণাৎ সেখানটায় নিজের মুখ লুকালো। তারপর চোখ মুখ খিচে লাজুক ভঙ্গিতে হেসে বলে ওঠে, আই লাভ ইউ, খুব খুব ভালোবাসি তোমাকে। তোমার জন্য সব মঞ্জুর। বহুবার অপরাধী হতেও দ্বিধা নেই আমার। শুধু তুমি পাশে থেকো প্রিয়। ফিহার লজ্জায় হালকা শব্দ করে হেসে ওঠে আরিফ। দীর্ঘ ৩ বছরের ভালোবাসার সম্পর্কে আজ প্রথম একে অপরকে গভীরভাবে ছুঁয়ে দিল, তা অনাকাঙ্ক্ষিতভাবে। আরিফ শব্দ করে হেসে দু হাতের উষ্ণ ছোঁয়া শক্ত করে আলিঙ্গন করলো ফিহাকে। ফিহার মাথায় নিজের গাল টেকিয়ে আদরের সহিত বলে উঠল, আমি তোমার আম্মুর সাথে দেখা করতে চাই প্রিয়। আরিফকে গভীর ভাবে জড়িয়ে মোহিত কণ্ঠে বলে ফিহা, আম্মু আব্বুর সাথে সিলেট গেছে আব্বুর বিজনেস ট্রিপে। ফিরে আসতে 2 দিন লেট হবে। তৃতীয় দিন দেখা করলে হবে না তোমার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সম্মতি জানালো আরিফ। হবে। আই লাভ ইউ। ফিহু মাথায় ছোট করে চুমু দিয়ে দিল আরিফ। আই লাভ ইউ টু। হসপিটালের করিডোর ঘুরঘুর করা মায়া অতি সন্তর্পণে দেখে নিল ফিহা আরিফের প্রেম ঘটিত বিষয়টি। সম্পূর্ণ বিষয়টা না দেখলেও ফিহা লাস্টের কথা আরিফকে খাওয়া চুমুগুলো দেখে নিল। ফিহা আরিফকে কপালে গালে খাওয়া চুমুগুলো দেখতেই মায়া বিশাল বড় হাঁক হয়ে থাকলো নিজের মাঝে বেশ কিছুক্ষণ। স্তব্ধ মেয়ার বুঝতে বাকি রইল না ফিহার সাথে নিজের ভাইয়ের প্রেম ঘটিত জটিলতার বিষয়টি। মন্ত মায়া হা হয়ে ততক্ষণ তাকিয়ে থাকলো যতক্ষণ না পর্যন্ত হেনা খান মায়াকে ডাক লাগালো বাসায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে। এলোমেলো চিন্তাভাবনা নিয়ে মায়া বেশ ভাবুক হলো। করিডোর থেকে ফিরে এসে কতক্ষণ নিজে মায়ার চারিপাশে ঘুরঘুর করলো ভাবুক মায়া। হেনা খানের পাশেও গা এলে কতক্ষণ বসে রইল, কিন্তু নিজের চিন্তাভাবনা শেষ করতে না পেরে ভাবুক মায়া নিজের বাবাকে বেডে চারিপাশে কত চক্কর কাটলো। তারপর উঠে বসলো শফিকুল ইসলামের বেডের উপর, কথাও বলল, কিন্তু মন শান্ত হলো না মায়ার। দীর্ঘ সময় পর যখন আরিফ ও ফিহা আলাদা আলাদাভাবে কেবিনের ভিতর প্রবেশ করলো তখন থেকেই ভাবুক মায়া গোলগোল চোখে কতক্ষণ তাকিয়ে থাকলো ফিহা ও আরিফের দিকে। নিজের ভাইয়ের কাছে লজ্জায় যেতে না পারলেও ফিহা চারিপাশে ঘুরঘুর করলো বিশেষ কিছু চিন্তা ভাবনায়। একবার ফিহার গা ঘেঁষে বসছে তো অন্যবার ফিহার দিকে ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফিহা মায়ার চঞ্চলতা স্বভাব সম্পর্কে প্রথম থেকে অবগত বিধায় বিশেষ একটা নজর দিল না সেদিকে। তবে এর মধ্যে একবার ফিহা মায়াকে নিজের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করেছিল কি হয়েছে জানার জন্য। তবে মায়া উত্তরে না বোধক মাথা নাড়ায় এবং অসম্মতি জানিয়ে বলে কিছু হয়নি। কিন্তু মায়ার আসল চিন্তাভাবনা শেষ হলো না, বরং তরতর করে বাড়ল। পেটের মধ্যে ঘুরঘুর করলো দলা পাকিয়ে আসা দলে দলে প্রশ্নরা। হসপিটালের করিডোর এক প্রান্তে দাঁড়িয়ে থাকা জুই ও শুভকে চোখে পড়ল আয়নের। ওটির জন্য বের হতেই চোখে পড়ল দুজনকে।
পূর্ব পরিচিত হওয়ায় বেশ হাসি হাসি কথা বলছে দুজনে। আয়ন কপাল কুঁচকে শুভকে লক্ষ্য করলো। মোটামুটি গঠনের ছেলেটি শ্যামবর্ণের গায়ের রং, উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি হবে, দেখতে বেশ খারাপ না, চলে। দুজনের হাতের ওয়ান টাইম কফির কাপ। জুই মাথায় ওড়না দিয়ে মুড়িয়ে শরীর ঢেকে হাতে কফির কাপে চুমু বসাচ্ছে ছেলেটির সাথে মৃদু হেসে কথা বলতে বলতে। আয়ন অজান্তে পা বাড়ালো সেদিকে। গায়ে তার ওটি ড্রেস, অপারেশনে যাবে। আয়ন জুই ও শুভর কাছাকাছি আসতেই কপালের ভাঁজ আরও তীক্ষ্ণ হয় তাদের কথার গুঞ্জন শুনে। দুজনের মনোযোগ আকর্ষণের জন্য আয়ন মৃদু গলায় খাকিয়ে শব্দ করে বলল, আপনারা এখানে? জুই চমকে উঠে তাকায় আয়নের দিকে। জুইয়ের বুকের সাথে সাথে হাতের কফির কাপটা যেন মৃদু কেঁপে উঠল তৎক্ষণাৎ। আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো জুইয়ের দিকে। তখন সামনে থেকে হাসি মুখে কথা বলে উঠল শুভ। আরে ডক্টর সাহেব যে এখানে। জুয়ের থেকে দৃষ্টি সরিয়ে আয়ন তাকালো শুভর দিকে। চেহারায় গাম্ভীর্যতা টেনে বলল, জি, ওটিতে যাচ্ছি। আপনারা এখানে কেন? এই তো আর কি, আমরা অবসর সময় পার করছিলাম ডক্টর। জুয়ের রাতের শহর খুব পছন্দ, সেই গল্পই শুনছিলাম। তা আপনি কিছু বলবেন নাকি? দাঁড়ালেন যে। শুভ্রর পরপর প্রশ্নগুলো আয়নের খুব একটা পছন্দ না হলেও সেটা কোনোভাবেই চেহারায় প্রকাশ পাচ্ছে না তার। বরং স্বাভাবিকতার ন্যায় গম্ভীর্য ভাবটা চেহারায় বজায় রাখলো আয়ন, তবে কণ্ঠে রাখলো দারুণ নমনীয় ভাব। জি, আপনাকে হয়তো আরিফ খোঁজ করেছে, আসার সময় দেখলাম সেটা। আপনাকে বরং দেখে আসুন একবার, হয়তো কোনো প্রয়োজনে ডাকছে আপনায়। ও আচ্ছা, ধন্যবাদ ডক্টর বলার জন্য। আমরা যাচ্ছি তাহলে, চলো জুই ভিতরে। শুভ্র কথা সঙ্গে সঙ্গে থামিয়ে দেয় আয়ন। আগের ন্যায় গম্ভীর মুখে বলে, আরিফ আপনার খোঁজ করেছে মিস্টার আহমেদ। জুয়ের নয়, উনি থাকুক, আপনি বরং যান। আয়নের সোজাসাপটা কথায় কপাল কুঁচকে আসে শুভ্রের। সন্দিহান গলায় বলল শুভ। কেন? ও থাকবে কেন? আমার কথা আছে তাই। আয়নের কথায় মুহূর্তে খানিকটা নড়ে চড়ে উঠল জুই। কম্পিত স্বরের মিনমিনি গলায় শুভের উদ্দেশ্যে বলে, আমি আব্বুর কাছে যাব শুভ ভাইয়া, আপনি চলে। জুইকে মাঝপথে থামিয়ে দিয়ে পুনরায় বলে উঠল আয়ন। অত্যন্ত শক্ত গম্ভীর মুখে বলল, জুই থাকবেন? আপনি যান মিস্টার শুভ। শুভ সন্দেহ অসন্তোষের মধ্যে থেকে গেল আয়ন, কারণ শুভ জানে আয়নের পরিচয় কি জুইদের সাথে। তাই বিষয়টা এতটা আমলে নিল না, যেহেতু পূর্ব পরিচিত আয়ন জুইদের তাই। তবে শুভ্র যাওয়ার সময় জুইকে বলে গেল কথা শেষ করে দ্রুত চলে আসতে কেবিনের মধ্যে। জুই শুভ্র কথা অনুযায়ী মাথা নাড়িয়ে সম্মতিও জানালো নীরবে, যেটা খুবই সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করলো আয়ন। তবে তৎক্ষণাৎ কিছু বলল না জুইকে আয়ন। সময় নিয়ে খানিকটা চুপ থাকলো সে। জুইয়ের ইতস্তত দৃষ্টিভঙ্গিও পর্যবেক্ষণ করলো স্থির চোখে আয়ন। রয়েস হয়ে গম্ভীর কণ্ঠে মুখ খুলল আগে। জুইকে প্রশ্ন করে বলল আয়ন, ছেলেটার সাথে সম্পর্ক কি আপনাদের? কফি হাতে জুই খানিকটা হাঁসফাঁস করলো। নিজের নত দৃষ্টি ফ্লোরে এদিক সেদিক করে এক হাতে কপালের পাশে চুলগুলো কানের পিছনে গজিয়ে দিতে দিতে জড়ানো গলায় বলল, জি, বড় আপু দেবর হয় তিনি, শাহিন ভাইয়ার ছোট ভাই। তো হসপিটালের এতটার সময় কেন থাকছেন? রাত দিন দুইবারে দেখা যাচ্ছে ওনাকে, কিন্তু কেন? আয়নের খাপছাড়া প্রশ্ন অবাক করলো জুইকে। তৎক্ষণাৎ চোখ তুলেও তাকালো আয়নের দিকে। সাথে সাথে চোখ মিলল দুজনার। জুই দ্রুততার সঙ্গে পুনরায় নিজের দৃষ্টি নত করে আগের ন্যায় বলল, তিনি আমাদের পরিবারেরই একজন। আব্বুকে খুব ভালোবাসেন ভাইয়া, তাই দায়িত্ব নিয়ে থাকছেন আমাদের পাশে আর কি। কেন এখন ভাইয়া আমাদের সাথে হসপিটালে থাকছে বলেও কি আপনি ওনাকে থাপ্পড় মারতে চান, নাকি সেদিনের মতো করে যেমনটা আমায় মেরেছিলেন? আপনার ভাইকে থাপ্পড় দিলেও আমার মনে হয় না সেটা অস্বাভাবিক বা অযাচিত কিছু হবে মিসেস চুই। উনি এমনিতেই আমার হাতের একটা থাপ্পড় প্রাপ্ত হয়ে গেছেন। আয়নের সোজাসাপটা কথায় চমকালো ভরকালো মুহূর্তেই অকচকিয়ে গেল জুই। সচকিত দৃষ্টি তুলে আয়নের দিকে স্থির করে হতবাক গলায় বলল, মানে আপনি ওনাকে কেন মারতে চান? একটা বিবাহিত মেয়ের প্রতি যত্নশীল হওয়া মানেই স্বামীর হাতে থাপ্পড় ফ্রিতে পাওয়া। সেই সুবাদে আপনার শুভ ভাইও মনে হয় আমার কাছে একটা থাপ্পড় পাওনা হয়ে গেল, কারণ স্বামী তো আমিই হই আপনার, তাই না? আয়ন নিজের কথায় নিজেই থমে খেয়ে যায়। ইতস্তত অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে ফেলল দুজনের জন্য আয়ন। আয়ন কথায় কথায় মুখ ফসকেই কি থেকে কি বলে ফেলেছে বিষয়টা বুঝতেই নাক মুখ কুচকে পাশে তাকিয়ে অসন্তোষ কণ্ঠে আওড়ায় শিট। নার্ভাসনেসে ইতস্ততায় আর দাঁড়ালো না আয়ন। দ্রুততার সঙ্গে প্রস্থান করলো জুয়ের সামনে থেকে। মূলত সে জুয়ের সাথে নিজেদের ডিভোর্সের বিষয়ে কথা বলতে এসেছিল, কিন্তু নিজের কথা নিজেই গুলিয়ে ফেলেছে ইতিমধ্যে আয়ন। কিছুই বলা হলো না জুইকে আয়নের। উল্টো সে নিজের বোকামির জন্য অস্বস্তিকর পরিবেশ ক্রিয়েট করলো নিজেদের মাঝে। কি জানি জুই কি ভাবছে তাকে নিয়ে। হতবিহ্বল জুই জড়তা সিটিয়ে ঠায় দাঁড়িয়ে রইল জায়গায়। মূলত আয়নের কথায় সে ইতস্ততায়
আড়ষ্ট হয়ে আছে প্রচণ্ডভাবে। রাত 11:34। আরাফ খান সবাইকে নিয়ে বাড়ির পথে রওনা হচ্ছেন। হেনা খান, মায়া, জুই, ফিহা, রেহেনা বেগমের স্বামী সাথে থাকতে চেয়েছিলেন, কিন্তু আরিফ থাকতে দেয়নি। সে বলল সে থাকবে শফিকুল ইসলামের সাথে রাতে হসপিটালে। যেহেতু আগের রাতটা তাদের দৌড়াদৌড়ি অঘুমেই কাটিয়েছে, তাই এক প্রকার বাধ্য হয়ে খানবাড়িতে যেতে হচ্ছে রেহানা বেগমকে। ফিহা বেশ কয়েকবার হাঁসফাঁস করে মাতিয়েছিল হসপিটালের আরিফের পাশে থাকবে বলে, কিন্তু আরিফ রাজি হয়নি। বিষয়টা বাজে দেখাবে বলে নিষেধ করে দিয়েছে। আর এই বিষয়টিও মায়ার চোখে পড়েছিল অতি সন্তর্পণে। কারণ যবে থেকে মায়ার চোখে পড়েছিল ফিহা ও আরিফের প্রেম নিবেদনের ঘটনাটি, তবে থেকেই মায়া ফিহার আশেপাশে থাকছে আর বেশ জহুরির চোখে ফিহাকে পরখ করছে। আপাতত মায়ার ছোট মাথায় অনেক চিন্তাভাবনা এঁটে আছে ফিহার হঠাৎ চুমু খাওয়া বিষয় নিয়ে, যেগুলো কারোর সাথে প্রকাশ করতে না পারলেই নয় মায়ার। আয়ন ওটিতে থাকায় তাকে কেউ বলে যেতে পারল না। অজ্ঞাত আরাফ খান সবাইকে নিয়ে গাড়িতে উঠে বসলো। মায়া হেনা খানের শাড়ি আঁচল ধরে ওনার পিছু পিছু যেতেও বেশ কয়েকবার চোখ আউড়িয়ে ফিহার দিকে তাকালো। গাড়িতে গিয়েও এক প্রকার জোর করে বসলো জুই ফিহার মধ্যস্থলে। অন্য গাড়িতে হেনা খান, রেহানা বেগম, আরাফ খানকে নিয়ে বসলো। আর মায়াদের গাড়িতে আসিফ সামনে বসলো ড্রাইভারের সাথে। একটা সময় গাড়ি চললো, কিন্তু মায়ার জহুরি দৃষ্টি সরল না ফিহার উপর থেকে। ফিহা ফুরফুরে মেজাজে ধ্যান মেরে ফোনে চ্যাটিং করছে আরিফের সঙ্গে। মুখে মিটমিটি হাসি বিদ্যমান। মায়া সেটাও দেখলো তীক্ষ্ণ দৃষ্টিতে। পরে ঘাড় ঘুরিয়ে তাকালো জুইয়ের ক্লান্তিমাখা ফেসের দিকে। দু চোখ বন্ধ করে গাড়ির দরজার সাথে মাথা ঠেকিয়ে বসে আছে জুই। মায়া নড়ে চড়ে বসে জুইয়ের পেটে কনুয়ের গুতা মেরে জুইকে জাগ্রত করলো। মায়ার হঠাৎ এমন কাণ্ডে জুই বিরক্তি ভঙ্গিতে চোখ মুখ কুচকে মায়ার দিকে তাকালো। চিন্তিত মায়া জুইয়ের দিকে আরো খানিকটা চেপে বসে পিসপিসি গলায় জুইকে প্রশ্ন করে বলল, জুই, তুই কখনো চুমু খেয়েছিস কাউকে? মায়ের হঠাৎ প্রশ্নে জুই প্রথমে থমথমে খেয়ে গেল, পর মুহূর্তে কপাল কুঁচকে তাকায় মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। কেন? জুইয়ের পাল্টা প্রশ্নে খানিকটা বিরক্তি বোধ করলো মায়া। মৃদু গলায় বলল, উফ, প্রশ্ন করছিস কেন? বল না খেয়েছিস কিনা। মায়ের হঠাৎ খাপছাড়া প্রশ্নের মানেটা বুঝলো না জুই, তাই স্বাভাবিক কণ্ঠে একটা ভ্রু উঁচু করে পুনরায় বলে উঠে জুই। খেয়েছি তো, কিন্তু কেন বলতো? জুইয়ের কথা চোখ মুখ উজ্জ্বল হলো মায়ার। আরো খানিকটা চেপে বসতে চাইলো জুইয়ের গা ঘেঁষে মায়া। খানিকটা উঁচু স্বরে বলল, আমি কখনো একটা চুমুও খাইনি, তাহলে তুই কিভাবে খেলি? চুমুও কি ভাগাভাগি করে খাওয়ার জিনিসটা কি আজও? আবেগের বশে মানুষ খায়, ইমোশন বুঝিস? এই যেমন ধর, তুই চুমু না খাওয়ার দুঃখে এখন আবেগী হয়ে দুঃখ প্রকাশ করছিস। আর তোর দুঃখ দেখে আমি বড্ড ইমোশন হচ্ছি, আমার বড্ড মায়া মায়া ভাব হচ্ছে তোর জন্য। তার মানে আমি এখন ইমোশন? তাই আয়, আমি তোকে একটা চুমু খাই। কথাগুলো বলতে বলতে জুই মায়ার গাল চেপে ধরে ঠুস করে একটা চুমু খেয়ে নিল। এতে করে নাক মুখ ছিটকালো মায়ার। নিজের গাল ঘষে জুয়ের দেওয়া চুমু মুছতে মুছতে দ্রুত চেপে বসলো ফিহার দিকে। চিচি, সর সর মাইয়া, তোর চুমুতে ফিল নাই, পাঞ্ছা চুমু এক। মায়ের কথা এবার তেলে বেগুনে চলে উঠল জুই। হিতাহিত জ্ঞান অজ্ঞ হয়ে খানিকটা জোরে চেঁচিয়ে উঠল গাড়িতে মায়ের উপর। ছি কুত্তি, এই তোর মনে? আমি কি তোর জামাই লাগি যে ফিল দিয়া চুমু খাবো তোকে? আমি তো বোন টাইপের চুমু খাইছি তোকে, আর তুই কিনা জামাইতে ফিল নিচ্ছিস আমার সাথে? তোর সিস্টেমে গোলমাল আছে মনে হয়। ভাইয়াকে বলবো ডাক্তার দেখাতে তোকে। ছি ছি, কি সর্বনাশ কাণ্ড। জুয়ের কথায় নাক মুখ ছিটকে আরো দূরে সরল মায়া। ঝুঁকে বসে খানিকটা জোরে চেঁচালো মায়া। গা গুলিয়ে বলল, ইয়ার শর্ট দূরে যা, মুখের কি ভাষা বিচ্ছিরি। ছি, আমার জামাই তোর মতো অসভ্য না, সে সভ্য জাতির মধ্যে পড়ে। স্বামী আমার বউকে ভুলেও চুমু খায়। কপাল কুচকে জুই বলে, তার মানে তুই বলতে চাচ্ছিস চিচুর মধ্যে তাহলে সমস্যা আছে? বিরক্তি নিয়ে জুয়ের কথায় সম্মতি জানালো মায়া। তেতো কণ্ঠে বলল, হ্যাঁ, সমস্যা আছে আমার জামাইয়ের মধ্যে। হয়েছে এবার? খুশি তুই? যা দূরে সর। ফিহা আপু, তুমি বলো, তুমি কি কাউকে চুমু খেয়েছো কখনো? এই ধরো একটু আগে বা পরে, না মানে আজকে রাতে বা দিনে খেয়েছো চুমু কাউকে? জুই ও মায়ার উচ্চস্বরের কথায় উপস্থিত আসিফ ও ফিহা থমথমে খেয়ে যায় মুহূর্তে। কারণ দুজনার সম্পূর্ণ কথাগুলোই তাদের কানে এসেছে। বিস্ময়ের বিস্মিত আসিফ হা হয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল মায়ার দিকে। তার ঠিক পর মুহূর্তে হতবাক দৃষ্টিতে চোখ আওড়ালো নিজের হাতের মুঠোয় চেপে ধরা মুঠোফোনের দিকে। আসিফ কারোর সাথে ফোনে কানেক্টেড ছিল তখনও। ফোনের ওপাশ থেকে ভেসে আসছিল কারো গম্ভীর নিঃশ্বাসের শব্দ, যেটা বেশ স্পষ্ট শোনা যাচ্ছিল। হতবাক আসিফ নড়ে চড়ে বসলো। বেশ কয়েকবার ঘাড় ঘুরিয়ে মায়ার দিকেও তাকালো, কিন্তু মায়া বেশ বিন্যাস ভঙ্গিতে বসে আছে।
দিন দুনিয়ার খেয়াল আপাতত তার নেই, বরং প্রখর দৃষ্টিতে তাকিয়ে থাকলো ফিহার দিকে নিজের কথার প্রশ্নোত্তর পেতে। কিন্তু ফিহা লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রইল মায়া এমন প্রশ্নে। বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ায় ফিহা মুখে কিছু বলতে পারল না মায়াকে, শুধু আর চোখে একবার সামনে তাকালো। আসিফের বিস্মিত দৃষ্টি দেখে ফিহা আরো বেশি লজ্জা পেল। নিজের সংকোচতা নিয়ে জানালা দিক মুখ করে বাহিরে তাকালো এবং বুঝতে পারলো মায়া হয়তো তখন আরিফের সাথে তার ঘটে যাওয়ার বিষয়টি কোনোভাবে দেখে নিয়েছে, যার জন্য এখন এমন অদ্ভুত সব প্রশ্ন করছে ফিহাকে। সেই সাথে ফিহার এটাও মনে হতে থাকলো যে মায়া তার সাথে হসপিটালে অদ্ভুত সব আচরণ করে তাকাচ্ছিল বারবার। রাত 12:10 সারিবদ্ধভাবে গাড়ি খানবাড়ির পার্কিং এরিয়াতে থামলো। একে একে সবাই গাড়ি থেকে নেমে ক্লান্তিতে যেতে লাগলো বাড়ির ভেতরে। খানবাড়ির চারিপাশে কড়া লাইটিং আলোয় আলোকিত চারিপাশ। অনেকটা দিনের মতোই সজীব দেখাচ্ছে চারপাশটা। সেই সাথে জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে দেহরক্ষী বাহিনীগুলো। একে একে সবাই বাড়ির ভিতর এগিয়ে গেল। মায়াও তাদের পিছন পিছন যাচ্ছিল, কিন্তু পথিমধ্যেই হঠাৎ থমকে গেল দূরপ্রান্তে দাঁড়িয়ে থাকা হৃদের অনিশেষ ছায়ামূর্তিটা দেখে। মায়ার অন্ধকারে চোখ মুখ মুহূর্তে উজ্জ্বল হলো হৃদকে বাগানের খোলা বাংলোতে দাঁড়িয়ে থাকতে দেখে। সবাইকে ঠেঙিয়ে অপেক্ষা করে মায়া মুহূর্তে দৌড় লাগালো হৃদের উদ্দেশ্যে। আজ অনেকটা দিন পর সামনে থেকে হৃদের সান্নিধ্য পেতে যাচ্ছে মায়া, তাই নিজের ব্যাকুল মন নিয়ে ছটফট করতে করতে গিয়ে হাজির হলো মায়া হৃদের সামনে। দৌড়ানোর ফলে মায়া বড্ড ক্লান্ত হয়ে বড় বড় নিঃশ্বাস ফেললো হাঁটুতে দুহাতে ভর দিয়ে। পূর্ণ দৃষ্টি তুলে হৃদের দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। হৃদ তখনও অনিশ্চিতভাবে এর সামনের দিকে ঘুরে তাকিয়ে আছে এক মনে। মাকে একটাবার চোখ তুলে ঘুরে তাকানোর প্রয়োজনবোধ পর্যন্ত মনে করছে না সে। মায়ের উপস্থিতিটা বুঝেও না বুঝার ভান হৃদের। গম্ভীর মুখে স্ট্রংলি দাঁড়িয়ে আছে সামনের দিকে তাকিয়ে। এক হাতে কফি মগ, অন্য হাত পকেটে গজানো। গায়ে ব্রাউন কালারের শার্ট জড়ানো, কালো অফিস প্যান্টের সাথে গলায় টাই নেই। শার্টের উপরে দুটো বোতাম খোলা, সেই সাথে শার্টের হাতা দুটো টেনে গুটানো কনুই অবধি। গায়ের কালো কোটটা পাশে সাদা সোফার উপর রাখা। গম্ভীর হৃদকে দেখে মায়া খানিকটা নড়ে চড়ে উঠে দাঁড়ালো। অল্প হাসফাসও করলো। কিভাবে হৃদের সাথে প্রথমে কথা শুরু করবে সেটাও ভাবলো। তাই মায়া আগে নিজের উপস্থিতিটা হৃদকে বোঝানোর জন্য ছোট মাথায় চট করে বুদ্ধি খাটালো। কোনো কিছু চিন্তা ভাবনা না করে হৃদকে সালাম দিয়ে বসলো। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম দিতে দিতে তৎক্ষণাৎ ছোট করে নিজের জিভ কাটলো মায়া। বুঝতে পারলো নিজের উত্তেজনায় উদ্বিগ্ন হয়ে সে নিজের স্বামীকে বোকামি করে ভাইয়া ডেকে ফেলেছে, কিন্তু এতেও কিছু করার নেই মায়ার। একবার ভুল করে ডেকে ফেলেছে, তাই পুনরায় নিজের শব্দটা তো আর ফেরত নেওয়া যাবে না, তাই না? ভুল তো ভুলই হয়। মায়াও না হয় ভুল করলো। তাই মায়া অনুশোচনায় নিজের জিভ কেটে পুনরায় তাকায় হৃদের দিকে। হৃদ তখনও আগের ন্যায় গম্ভীর মুখে সামনের দিকে ঘুরে তাকিয়ে আছে। মায়ার সালাম হৃদ শুনলো কি শুনলো না তাও বুঝলো না মায়া। মায়াও বেশ সন্দেহ পোষণ করলো। ধরে নিল হৃদ হয়তো মায়ের সালাম দেওয়াটা শুনতে পায়নি। তাই মায়ের আরও এক ধাপ এগিয়ে নিজের জোরালো বুদ্ধিটা খাটালো। হৃদ যেহেতু মায়ের সালাম দেওয়াটা শুনতে পায়নি, তাই মায়া গুটি পায়ে এগিয়ে গেল হৃদের সামনে। হৃদের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে হৃদকে দেখিয়ে শুনিয়ে হৃদের পায়ে হাত দিয়ে সালাম করলো। একবার, দুইবার, তিনবার উঠে বসে হৃদের পায়ে হাত দিয়ে সালাম করলো, কিন্তু তারপরেও হৃদের বিন্দুমাত্র মনোযোগ আকর্ষণ করতে পারলো না মায়া। হৃদের সামনে দাঁড়িয়ে থাকা মায়াকে দেখেও যেন দেখলো না হৃদ, বরং এক মনে বাগানের দিকে দৃষ্টি স্থির করে কফির মগে চুমুক বসাচ্ছে বারবার। হতাশ মায়া ভীষণ বিষণ্ণতায় ভুগলো হৃদের দৃষ্টি আকর্ষণ করতে না পেরে। মায়া এক মুহূর্তের জন্য ভাবলো যে সে কি এতই ছোট যে তার স্বামীর চোখে পর্যন্ত পড়ছে না। আহা, মায়ের ভীষণ কষ্ট হলো। হৃদের দৃষ্টি আকর্ষণ করতেই মায়া হৃদের সামনে থেকে ঘুরে ডান পাশে গিয়ে গা ঘেঁষে দাঁড়ালো। মৃদু স্বরে হৃদকে উদ্দেশ্য করে বলে, আমি এসেছি তো। হৃদ শুনতে পায়নি ভেবেই মায়া নিজের মাথায় খানিকটা উঁচু করে হৃদের দিকে তাকালো। চেপে চেপে হৃদের হাতের সাথে নিজের বাহু হালকা স্পর্শ করে কিছুটা উঁচু স্বরে আওড়ালো, আমি এসেছি তো। হৃদ মায়ের দিকে না তাকিয়ে উল্টে ঘুরে নিজের হাতের কফির মগটা সোফার টেবিলের উপর রেখে নিঃশব্দে জায়গা ছেড়ে চলে যেতে থাকে বাড়ির ভিতরের দিকে। হৃদের হঠাৎ কাণ্ডে মায়ের ছোট মন ভীষণ কষ্ট পেল। নিজের হতাশায় সঙ্গে সঙ্গে ছুটল হৃদের পিছন পিছন। হৃদ গম্ভীর মুখে সামনে হাঁটছে আর মায়া হৃদকে দেখে দেখে হাঁটছে। পরস্পর পাশাপাশি থেকেও যেন দূরত্ব রইল কিলোমিটার পর্যন্ত। কারণ তখনও মায়ার ছোট মাথায় ঢুকলো না হৃদের করা গাঢ় অভিমানের কারণটা। ধরতে পারল না যে হৃদ কেন এত রাত অব্দি বাইরে দাঁড়িয়েছিল, তা অফিসের গেটআপে। সে নিজের কক্ষে কেন গেল না? রাত তো কম হয়নি তাহলে? মায়া কিছুই বুঝলো না মায়ার জন্য হৃদের নিশ্চুপ আক্ষেপটাও। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে।
এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বৃতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।